আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেক বড় একটা গ্যাপ আমাদের আসলে আড্ডা। এটা হচ্ছে আই থিংক ওমেনদের একটা আরেকটা রিয়ালিটি, যে আমাদের সময় বের করে নিজেদের জন্য একটা আড্ডা দেওয়ার টাইম বের করাটা অনেক কঠিন একটা জিনিস হয়ে যায়। বাট উই আর এগেইন ব্যাক আলহামদুলিল্লাহ ফর আওয়ার আড্ডা, মান্থলি আড্ডা। ওয়েলকাম টু আসাদ আড্ডা। আজকের টপিকটা একটু এক্সপ্লোসিভ, আই একটু কন্ট্রোভার্সিয়ালও হতে পারে, but still we love talking about hot topics, right? So the topic for today is আমি কি হিজাবি ফেমিনিস্ট? এই ফেমিনিজম ওয়ার্ডটা ইটস লাইক ইটস আ এফ ওয়ার্ড। সবাই এটা নিয়ে যে পরিমাণ ভয় পায়, স্পেশালি আমাদের মতো প্র্যাকটিসিং ইয়াতে, বিং আ ফেমিনিস্ট ইজ আ হিউজ কাইন্ড অফ ট্যাবু। আবার বিং নট আ ফেমিনিস্ট অলসো বিকামস another kind of taboo. So let's talk ourselves. How are we thinking about it? So our first question, এটা আমি সবার কাছেই করব, যে what is feminism to me, and do I subscribe to the concept of feminism? বেসিক ফেমিনিজমের ব্যাপারে কেউ কি আমাকে একটা ব্রিফিং, কারো আইডিয়া আছে, ব্রিফিং দিতে পারবে এরকম? আচ্ছা, এই ফেমিনিজম বিষয়টা মানে এটা নিয়ে যদি কথা বলতে হয়, মানে আমি ফেমিনিস্ট কিনা, এটার কোনো ওয়ান ওয়ার্ড আনসার নাই, মানে ইয়েস নো কোনো আনসার নাই। কারণ আমরা জানি যে ফেমিনিজমের অনেকগুলো ওয়েভ আছে। হ্যাঁ, মানে মোটামুটি আমরা ফোর্থ ওয়েভ, ওটার হিস্ট্রি আর একটা বড় পার্ট, ওটা এখন আপাতত প্রাইমারি কোয়েশ্চেনের হিসাবে আনসারটা এভাবে বলবো না। কিন্তু ফেমিনিজমের যেহেতু অনেকগুলো ওয়েভ আছে, এখন ওই ওয়েভের মধ্যে কোনটাকে আমি সাবস্ক্রাইব করি, এটা একটা কোয়েশ্চেন বা হইতে পারে। আমার কাছে হচ্ছে ফেমিনিজমটা কি, আপনার কাছে হচ্ছে ফেমিনিজমটা হ্যাঁ, কি? এটা একটা ইয়ে, মানে কথাটা কেন বললাম যে এটা যে চারটা ওয়েভ আছে, এটা বেশিরভাগ মানুষই জানেন। এই জন্য হুম। বললাম যে এটার ইয়েস নো বলে কোনো আনসার নাই। তার উপরে যদি এটা হয় যে আমরা যারা হিজাব করি ওই হিজাবি ফেমিনিস্ট কিনা, এই এই বিষয়টা হচ্ছে আরো কন্ট্রোভার্সিয়াল, এবং এটারও কোনো ইয়েস নো স্ট্রেইট আনসার নাই। মূলত হচ্ছে যে নারীর যেই প্রাপ্য এবং ন্যায্য অধিকার সেটা নিয়ে যদি কথা বলতে বলা হয়, সেটার সাপোর্টে যদি কিছু বলতে বলা হয়, সেই অর্থে আমি নারী অধিকারের ব্যাপারে সচেতন। এখন ওই যে বললাম যে আমি ফেমিনিস্ট কিনা, এইটা বলতে গেলে তাহলে পুরো একটা এপিসোড এটারই আনসার দিতে হবে যে আমি কোন টাইপের ফেমিনিস্ট, আমি চারটা ওয়েভের মধ্যে কোন কোন জিনিসগুলোকে সাবস্ক্রাইব করি, কোন কোন জিনিসগুলোর সাথে এগ্রি করি, কোনটার সাথে ডিসএগ্রি করি। এটা একটা এপিসোড লেগে যাবে। সো আমি এইভাবেই কথাটা বলবো যে নারী নারী অধিকার বা নারীর ন্যায্যতা বিষয়ক যে জিনিসগুলো, যেগুলো এখনো যেটা নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে মেয়েদেরকে, সেটার ব্যাপারে যদি বলতে হয়, তাহলে সেই ব্যাপারে আমি সচেতন, নারী অধিকারের ব্যাপারে আমি সচেতন। এতটুকু আপাতত বলতে পারি হুম। আমি। না, অ্যাকচুয়ালি আমি মনে করি আমরা সবাই এটাতে এগ্রি করি, যে উই অল কাইন্ড অফ এগ্রি, যে এই পয়েন্টে আমরা সবাই মানে এগ্রি করি, রাইট? বাট তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি এইটাই হয়ে থাকে ফেমিনিজম বা আমাদের কনসেপ্ট, তাহলে এটা নিয়ে এত কন্ট্রোভার্সি কেন, কাশফি? ফেমিনিজমের কনসেপ্ট নিয়ে আমার কথা শোনা যাচ্ছে? একটু আরেকটু একটু ইয়া হয়ে আছে, বাট ওকে, গো হেড। হুম। আচ্ছা, আমি কি হেডফোনটা ডিচ করব? আচ্ছা, তুমি বলো এখন, কাছে নিবে। আচ্ছা। ফেমিনিজমের কনসেপ্টটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কারণ হচ্ছে এখানে অনেক রকমের ফেমিনিজমের কারণে দ্য টাইপস এবং ওয়েস্টে যে ফেমিনিস্ট অ্যাক্টিভিটি গুলো করা হয়, যেমন সামটাইমস দে, if I have to name a few examples, like sometimes going naked out on the road, না আমার বডির অটোনমি আছে, অথবা প্রো অ্যাবর্শন, যে কিছু ইয়ে থাকে ওদের, যে হ্যাঁ না আমার যখন ইচ্ছে তখন আমি অবর্শন করব, যে কোনো অবস্থায়, মেডিকেল ইমার্জেন্সি থাকুক কি না থাকুক, আই ডোন্ট কেয়ার, ইটস মাই বডি, ইটস মাই চয়েস। এন্ড দেন আরো এক্সট্রিমে যদি চলে যাই, সামটাইমস এটা ওই ইয়েতে নিয়ে যায় যে উই ডোন্ট নিড গাইজ, আমরা মেয়েরাই ইনাফ, আমাদের তো গাইজরা জাস্ট একটা ক্রোমোজোমের ব্যাপার, এক্স এক্স দিয়েও আমরা রিপপুলেট করে ফেলতে পারবো ওয়ার্ল্ডটা। মানে কিছু ক্রেজি স্পেকট্রাম আছে। রাইট। তো ওগুলাতে যেহেতু ফেমিনিজমের কোনো পার্টিকুলার ডেফিনিশন নাই, যেমন ফেমিনিজমের অনেকগুলা যেহেতু স্পেকট্রাম আছে, তো ইটস ভেরি ইজি ফর পিপল টু টেক দ্য মোস্ট এক্সট্রিম ভার্জন এন্ড সে যে ও এটা তো খারাপ একটা জিনিস। তো ফর মি,
what it does is it takes away from the message, যে একটা মেসেজ যে আছে ফেমিনিজম, উই স্ট্যান্ড আপ ফর উইমেন রাইটস। কারণ উইমেন রাইটস গুলা কি এক একটা দেশে এটা এক এক রকমের চিন্তাধারা আর কি। যেমন মুসলিমরা দে দে থিঙ্ক অ্যাবাউট সাম কাইন্ড অফ রাইটস, আর ওয়েস্টে এখানের মধ্যে সেকুলার যেখানে নেশন ওখানে টোটালি অন্য রকমের স্পেকট্রাম অফ রাইটস। তো এই জন্য এই জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল, যে when I'm saying I'm a hijabi feminist, people will probably think যে ও আমি তো ওগুলাকে সাবস্ক্রাইব করি, যেসব যে এক্সট্রিম ভার্সন গুলো আছে ওগুলাতে সাবস্ক্রাইব করি। তো আমি যে ফেমিনিস্ট, ফেমিনিস্ট কোন টাইপের ফেমিনিস্ট, ফেমিনিজমটা কোন লেভেলের ফেমিনিজম, এটা ডিফেন্ড করতে করতে আমার টাইম সব চলে যাবে। বাট হোয়াট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, লাইক উইমেন রাইটস, ওইটা নিয়ে আমি ফোকাস করতে পারবো না। রাইট। যদি আমি এশিয়ান পার্সপেক্টিভ, আমি বাংলাদেশ থেকে যদি বলি আমার ফেমিনিস্ট, তখন আমাকে 10টা গালি আগে শুনতে হবে, ওদেরকে 10টা গালি দিতে হবে আগে, তারপর আমি বলতে হবে যে আমি আসলে কি বলতে চাই। এর চেয়ে আই থিঙ্ক, যেহেতু আমি একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি, ইজ বেটার যে ঠিক আছে, আই আই স্ট্যান্ড আপ ফর উইমেন রাইটস, I stand up for women rights in Bangladesh, in anywhere, in any part of the world. I stand against women oppression. I stand against injustice against women. তো এটা তখন কখন কোন পার্সপেক্টিভে কখন কোন কনটেক্সটে, দ্যাট টাইম ফ্যাক্ট টু ফ্যাক্ট ভ্যারি করবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য সিচুয়েশন। দ্যাটস ট্রু। এখানে না আমি একটু জাস্ট ছোট্ট অ্যাড করি, এরপরে নাদিয়ার পাশে আমি দিয়ে দিব আর কি। আমার কাছে মনে হয়, আমরা সব সময় যেটা মনে হয় যে আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে বা কিছুটা সাউথ এশিয়ান কালচারে মানুষের স্টাডি করার টেন্ডেন্সিটা কম। সো হুম। হচ্ছে শুনে, যতটুকু শুনে ওইটার ওপরেই হচ্ছে একটা বাবল ক্রিয়েট করতে থাকে। তো ফেমিনিজম এটা একটা ওয়াইড জায়গা, এটাকে যদি আসলেই কেউ পড়াশোনা করে 4টা ওয়েভ স্টাডি করে তারপরে এটা নিয়ে ভাবে, তাইলে আমার মনে হয় কন্ট্রোভার্সি কমতো। কিন্তু মানুষ পড়তে চায় না বা এই বিষয়ে জানতে চায় না। ওই যে অমুকে বলছে ওইটা ওইটা মানেই ফেমিনিস্ট হওয়া, ওইটা মানেই ফেমিনিজম, বাস এইটাই হচ্ছে ফেমিনিজম। এটা খুব খারাপ, এটাতে যাওয়া যাবে না। হ্যাঁ, বাট এগেন এটা ইন্ডিভিজুয়াল, এটা কি সবসময় ইন্ডিভিজুয়ালের উপরে? কারণ যারা লিডিং এ আছে তারা যদি ধরো তোমার মানে, রিপ্রেজেন্টেটিভ গুলা, হ্যাঁ আমরা যাদের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্টেটিভরা যদি দেখতেছি বলে যে এটা হারাম রিপ্রেজেন্টেটিভ। একটা জিনিস, বা এইটা থেকে আমি মনে হয় আরেকটা কোশ্চেনে চলে আসি। নাদিয়া ক্যান টক অ্যাবাউট দ্যাট। আমরা আমরা সেম কোশ্চেনে ঘোরাফেরা করতেছি। বৃষ্টি তো কনক্লুড তো করছোস না? হ্যাঁ, না, মানে আমার কাছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমার মনে হয় যে আমাদের পরবর্তী কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলার মধ্যেও ওটা পর্যায়ক্রমে বলেন। এমনিও থাকবে বাকি বিষয়গুলো। এই জন্য আমি বাকিটা খুব ডিটেইল বলতে চাচ্ছি না আর কি। আমার মনে হয় যে দুইটা র্যাডিক্যাল পার্টি না, মানে অল্প শুনে, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা বিষয় আছে না, অল্প শুনে হচ্ছে খুব র্যাডিক্যাল আচরণ করে। তো আমার রাইট। মনে হয় যে নেক্সট এর হ্যাঁ, কোয়েশ্চেন কভার এটা করবো। এটা থেকেই আসি। নেক্সট কোশ্চেনটা কাইন্ড অফ এটার সাথে রিলেটেডই, যে আসলে ইন্ডিভিজুয়ালি আমরা কি বুঝি, সেখানের সাথে কিন্তু আবার এটাও ম্যাটার করে যে মানে যারা অথরিটি হোল্ডার, সাম কাইন্ড অফ অথরিটি, তারা এটাকে কিভাবে দেখতেছে। তো সেখান থেকে একটা কমন জিনিস আসে। আমরা জানি যে একটা খুবই কমন একটা স্টেটমেন্ট আছে যে আই ডোন্ট নিড ফেমিনিজম বিকজ আই এম এ মুসলিম। ইসলাম আমাকে সব দায়িত্ব দিয়ে ফেলছে, আমাকে সব যে অধিকারগুলো আছে সেগুলো দিয়ে ফেলছে। সো আমি যদি একটা প্র্যাকটিসিং মুসলিম হয়, আই ডোন্ট নিড ফেমিনিজম। তো দিস ইজ মাই কোয়েশ্চেন, নাদিয়া, টু ইউ। ডু ইউ থিঙ্ক যে ইসলাম, ফেমিনিজম এরা আর দে কন্ট্রাডিক্টরি? উম আচ্ছা, এটা বলার জন্য হচ্ছে ওই ফার্স্টে আমার বলতে হবে যে আমি ফেমিনিজম বলতে কি বুঝি আর কি। তো অ্যাগেন আমি হচ্ছে ভিউয়ার্সদেরকে মনে করায় দিতে চাই, আমাদের সবাইকে মনে করা যে দিস ইজ জাস্ট অ্যান আড্ডা, ওকে, ইটস নট লাইক স্কলারলি ডিবেট অর সামথিং, দিস ইজ হোয়াট উই বিলিভ। মানে আমরা হচ্ছে ফেমিনিজম বলতে কি বুঝি বা আমাদের পার্সপেক্টিভ অফ লাইক, মানে ইসলাম ফেমিনিজম সম্পর্কে কি বলে। ইউ গাইস ক্যান ডিসএগ্রি অর এগ্রি, আমরা হচ্ছে ওখান থেকেও শিখবো এবং হোপফুলি মেবি আমাদের থেকেও হচ্ছে শিখবে। তো যেই জিনিসটা মানে আমি যেই জিনিসটা আর কি চিন্তা করি ফেমিনিজম মানে, মানে একদম মানে অ্যাজ দ্য নেম সাজেস্ট, একদম মানে আপু যেটা বললো, সব আপুরা হচ্ছে এখানে যেটা বলছে যে প্রত্যেক নারীদের যে হচ্ছে আহ মানে সমান অধিকার আছে বা হচ্ছে তাদের এগেনস্টে যে বৈষম্য আছে, সেই বৈষম্যের বিরুদ্ধে হচ্ছে ও তাদের উপর হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হচ্ছে যে কথাগুলা মানে তাদের সেটার এগেনস্টে হচ্ছে ফাইট করাটা, এইটাই হচ্ছে ফেমিনিজম আমার কাছে। এবং সেই হিসেবে আই ডু সাবস্ক্রাইব টু দ্য আইডিয়া, আই ডু কল মাইসেলফ অ্যাজ আ ফেমিনিস্ট। আই থিঙ্ক হচ্ছে এখানে প্রবাবলি আমি জাস্ট মানে বলবো হয়তো বা এটা। বললি বললি আমি ফেমিনিস্ট, এটা বলার সাহস করছো? আমরা
Understood. আচ্ছা, তো আমরা এরপরে পরবর্তীতে হয়তো বা যাবো যে কি বলে এটাকে, যে আমরা ইকুয়ালিটি চাই নাকি কি চাই, ওইটা হচ্ছে হয়তো হ্যাঁ, বা আমরা পরে পরে হ্যাঁ, আগে ডিসকাস এটা করব। অ্যাজ এ মুসলিম আগে তোমার কি হ্যাঁ মনে হ্যাঁ, হয়? মুসলিমে হচ্ছে মানে যেহেতু আমি প্র্যাকটিসিং, মানে আই ডু লাইক টু বিলিভ মাইসেলফ অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, এন্ড হচ্ছে এরপরও হচ্ছে আমি এই কথাটা বললাম ফেমিনিস্ট, তাহলে তার মানে তো আমার মাথার মধ্যে আমি মাথার মধ্যে হচ্ছে ইটস নট কন্ট্রাডিক্টরি, ওয়াই আমি Right. কেন হচ্ছে এই কনক্লুশনে আসলাম। ওই যে বললাম যে আমার কাছে এটা খুবই বেসিক একটা বিষয় যে ওই ওয়ে ফান টান ওসবের মধ্যে আমি কোনো কিছুই যাই নাই। এটা হচ্ছে আমার কাছে মেয়েরা আর পুরুষরা যে ইকুয়াল, সেইটা হচ্ছে ফেমিনিজম করে। আর এইটার প্রমাণ আমি মানে এই জিনিসটা আমি শিখতেই হচ্ছে ইসলাম থেকে। একটা মুসলিম হিসেবে আমার উদ্দেশ্য বা আমার আলটিমেট গোল হচ্ছে আল্লাহর কাছ থেকে যে প্রমিসড রেওয়ার্ডটা আমাদের আছে, হুম। এটাই হচ্ছে আমার মানে লিভিং এর, আমি যে মানে এই দুনিয়াতে আছি, এইটাই তো হচ্ছে আমাদের আমাদের একমাত্র উদ্দেশ্য, তাই না? লাইক সব মুসলিমেরই, তাই না? লাইক দিস রাইট। ইজ দ্য অনলি গোল। অ্যান্ড আল্লাহ হচ্ছে মানে ঠিক এই জায়গাটাতেই, মানে আমাদের এসেন্স অফ বিইং হিউম্যান, সেই জায়গাতেই উনি স্পষ্ট করে বলে দিচ্ছেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে যে ইয়া। মুসলিম নারী, ইয়াস, মুসলিম পুরুষ, তারপর লাইক যারা নেক কাজ করতেছে, যারা সালাত আদায় করতেছে, যারা সিয়াম পালন করতেছে, যারা সাদাকা দান করতেছে, এরকম মুসলিম পুরুষ এবং মুসলিম নারী সবার জন্য হচ্ছে ফরগিভনেস এবং রিওয়ার্ড ওয়েট করতেছে। দিস ইজ দ্য আলটিমেট ইকুয়ালিটি টু মি। সূরা আহজাবের 35, জাস্ট ফর দ্য ইয়া, রেফারেন্স। ইয়া, yeah, this is the ultimate equal, like the sign of equality. All I have to know about being equal, the হুম proof, হুম। only proof I need is this. কারণ আলটিমেটলি হচ্ছে যদি আমরা যাই যে হলে আমি কি এটা করতে পারবো, আমি কি ওইটা করতে পারবো, ইউ নো হোয়াট, দুইটা মেয়ে এক জিনিস করতে পারে না, দুইটা ছেলে এক জিনিস করতে পারে না। প্রত্যেক মানুষ হচ্ছে লাইক ইন্ডিভিজুয়াল পার্সন, দে আর দেয়ার ইন্ডিভিজুয়াল পার্সন, বাট যেই জিনিস আমরা ডু করতে পারবো সেটা হচ্ছে মানে মানে কি বলে এটাকে, যে এই পৃথিবীতে আসার মেইন উদ্দেশ্য, মানে আমরা মুসলিম হিসেবে আমাদের মেইন উদ্দেশ্য বা আমরা যেই বিলিভ করি, সেই জায়গাতেই হচ্ছে মানে কোর কোর জায়গাতেই আল্লাহ বলে দিচ্ছেন যে হচ্ছে তোমরা ইকুয়াল, তোমাদের সবার সমান অথরিটি আছে ওই জায়গায় যাওয়ার, সমান সুযোগ আছে ওই জায়গায় যাওয়ার। দিস ইজ দ্য আলটিমেট ইকুয়ালিটি ফর মি। দিস ইজ ওয়াই আই ডোন্ট বিলিভ যে ইসলাম আর ফেমিনিজম কন্ট্রাডিক্টরি। ওকে, বৃষ্টি কিছু বলতে চাচ্ছিলে? হ্যাঁ, মানে ইকুয়ালিটি ইকুইটি এই এই প্রসঙ্গে তো এটা এখনো ওকে, আসেনি। আচ্ছা এটা হ্যাঁ, বাট আমরা ওইখান থেকে আসি তাহলে। ওকে, তাহলে কোয়েশ্চেন বৃষ্টি কি ক্যান ছিল? স্টার্ট ইট। বৃষ্টি যে কোশ্চেনটা, আই থট তুমি নাদিয়ার যে আমার কোশ্চেনটা ছিল যে ইসলাম অ্যান্ড ফেমিনিজম, আই থিঙ্ক আমরা ওই টপিকটা আরেকটু এলাবোরেট করে যাই। যেটা নাদিয়ার ছিল যে ইজ ইট কন্ট্রাডিক্টরি, ইসলাম অ্যান্ড কন্ট্রাডিক্টরি কিনা। কারণ আই থিঙ্ক এটার কথা থেকে নেক্সট ইকুয়ালিটি ইকুইটি আরো বেটার আসবে। রাইট। তো আচ্ছা, ইসলামিক ইসলামিক পার্সপেক্টিভে যদি কথাটা বলি, আমার মনে হয় ইসলামিক পার্সপেক্টিভে ইকুইটি দুইটা খুব ওয়েল ব্যালেন্সড। হুম, এটা যখন আমরা ইকুইটি নিয়ে কথা বলবো তখন আমি একটু ডিটেইল বলবো কিভাবে এটা ওয়েল ব্যালেন্সড। কারণ আম, আমাদেরকে বুঝতে হবে যে ইসলামে যাকেই যেই রাইটস দেওয়া হয়েছে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, সেইটার সাথে রেসপন্সিবিলিটি এবং ডিউটি অ্যাসোসিয়েটেড। এটা এমনি এমনি স্বেচ্ছাচারিতা করে মানে ওর এই অধিকার আছে, ও যা ইচ্ছা তাই করতে পারবে, এটা পুরুষকেও দেওয়া হয় নাই, এটা নারীকেও দেওয়া হয় নাই। তো যেটা হয় যে যখন আমরা ইকুয়ালিটি ইকুইটি বা রাইটস এর কথা বলি, মূলত অধিকারের কথা বলি, তখন দায়িত্বের কথাটা আমরা মোস্টলি বলি না। এবং আমরা যে দুই রেডিকাল ডাইমেনশন আমরা দেখি, এখানেও দেখা যাচ্ছে যে শুধু এতটুকু বলেই শেষ করে দিচ্ছি, কিন্তু এই রাইটসটা, এই অধিকারটা তাকে কেন দেওয়া হয়েছে, কোন রেসপন্সিবিলিটির কারণে দেওয়া হয়েছে, এইটার ইলাবোরেশনটা কম আসে। তো হুম, এই জন্য আমি বলছিলাম যে ইসলামিক ভাবে অধিকার মানে হচ্ছে সেখানে দায়িত্ব অ্যাসোসিয়েটেড, সেইটা ফুলফিল হতে হবে, সেটা কিন্তু সবার জন্য। এবং কোরআনের আমরা বেশ কিছু আয়াতে দেখি যে কিছু জায়গায় ইকুইটিকে খুব
ভালো মতো বলা হয়েছে যে নারীর জন্য এই এই জিনিসগুলো প্রয়োজন, বা পুরুষকে এই এই জিনিসগুলো দেওয়া হয়েছে। আবার অনেকগুলো আয়াত, যেমন এই যে সূরা আহজাবের যে আয়াত, অনেকগুলো আয়াতে শুধু শুধু তো সূরা আহজাব না, আর এরকম আরো বেশ অনেকগুলো আয়াত আছে কোরআনে যেখানে নারী পুরুষকে একদম মানে পর 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 নারী পুরুষ এভাবেই বলে যাওয়া হয়েছে। প্রত্যেকটা টার্মে মেন এন্ড উইমেন, মেন এন্ড উইমেন, যেটা যেই টার্মে ইউজ হয়েছে দুটাকে পাশাপাশি পাশাপাশি ইকুয়ালি বলা হয়েছে। হ্যাঁ। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ইসলামিক ভাবে জিনিসটা কমপ্লেক্স না, জিনিস এই দুটো জিনিস হচ্ছে খুব ওয়েল ব্যালেন্সড। তো নারী অধিকারের বিষয়টাও কিন্তু একটা ওই যে বাউন্ডারির ভিতরে জাস্ট কয়েকটা জিনিস, এই কয়টার মধ্যেই হচ্ছে নারী অধিকার নিহিত, বা নারীকে তো অধিকার দিয়েই দেওয়া হয়েছে, আমরা তো জানি নারীকে অধিকার ইমপ্লিমেন্টেড কতটুকু হচ্ছে সেটার কিন্তু খুব স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আমরা পাই না যখন আমরা এই কথাগুলি শুনি যে সম্পত্তি বন্টন প্রপারলি কয়জন নারী পাচ্ছে। সাপোজ আমি এক্সাম্পল বললাম আর কি, বুঝলাম দিয়েছে তো নারীকে, ইসলাম তো বলেই দিয়েছে, কিন্তু এটা কয়জন পাচ্ছে সেটাকে ঠিক করার জন্য, এটা যেন প্রপারলি পায়, তাহলে আমাদের কি করা উচিত? এই কথাগুলি কম বলে মানুষ, বা এটা বললেও খুব স্লাইডলি একটা তাত্ত্বিক কথায় বলে যায় যে এইভাবে আমাদের করতে হবে, দিনদার হলে এরকম হবে, দিনদার ব্যক্তিরা এরকম করবেন। কিন্তু বাকি ইলাবোরেশন গুলো, যে এটার আইনি ব্যবস্থা কি নেওয়া যেতে পারে, এটা কেন হচ্ছে না, বা নারীদের কেন এই অধিকারটা তারা প্রপারলি পাচ্ছে না সেটার জন্য, বা মানে আমরা সোশ্যালি কি কি পলিসি নিতে পারি, এই কথাগুলো কিন্তু আসে না। এবং এখানে যদি আরেকটা কথা, এখানে যদি আরো বলি যে সোশ্যাল পলিসি কি হওয়া উচিত, সব সোসাইটি সেম না। আমরা ওয়েস্টে একরকম দেখি, অ্যারাব কালচার ইজ টোটালি ডিফারেন্ট দেন আওয়ার কালচার, এটা আগে মাথায় রাখতে হবে। যে অ্যারাব কালচারে আমার পলিসিটা কেমন হবে, আমাদের সাউথ এশিয়ান কালচারে কেমন হবে, ইভেন ইস্ট এশিয়ান কালচারে পলিসি গুলো কেমন হবে। রাইটস তো দেওয়া হয়েছে, কিন্তু এটার ইলাবোরেশনটা কেমন হবে এটা নিয়ে কথাটা কম হয়। এটা নিয়ে যখন কথা হবে, রিসার্চ হবে, তখন আমার মনে হয় যে এটা এফেক্টিভ হবে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, মেয়েদেরকে তো এই রাইটস গুলো কোরআনে কোরআনে বলেছে বা হাদিসে এসেছে, মূলত কোরআনে বলেছে, যেগুলো একদম বলে দেওয়া হয়েছে আর কি। তাহলে এটা এত পার্সেন্টেজ অফ উইমেন এখন এই জিনিসগুলো পায়, এভাবে কিন্তু আমরা জানি না কতদূর পায় কতদূর পায় না, আদৌ কিভাবে পাবে জানি না আমরা। হ্যাঁ। তো এইটা হচ্ছে ডিসপিউট গুলি এভাবে কাজ করে সোসাইটি। অ্যাগ্রি, আই অ্যাগ্রি। আমার ইসলাম এন্ড ফেমিনিজমের ব্যাপারে একটা সে আছে, বাট তার আগে আমি কাশ্মীর কি কোনো এই এই টপিকটার উপর, ডু ইউ থিঙ্ক ইট ইজ কন্ট্রাডিক্টরি, ইসলাম এন্ড ফেমিনিজম? কিছু ক্ষেত্রে ইটস কন্ট্রাডিক্টরি, যেমন ধরেন কি এখন যে জেন্ডার ফ্লুইডিটি বলে, বা হুম। এটা ফেমিনিজমের ফোর্থ ওয়েভের মধ্যেই আসছে। আবার বডি পজিটিভিটি ইয়ে করতে গিয়ে ওরা একদম সব মানে নিউডিটিকে সাবস্ক্রাইব করে, আবার ওটার এগেনস্টে যায় না। তো ইসলামের ফেমিনিজম এত অল এনকম্পাসিং হয়ে গেছে, এন্ড ইটস ওন বাই বেসিকলি সেকুলার যারা ইয়ে করে, নিজেদেরকে সেকুলার বলে, বাট অ্যাকচুয়ালি ওরা হচ্ছে অ্যান্টি রিলিজিয়াস। তো হুম। secularism is actually like being tolerant towards all religion. তো ওইটা তো আর এখন কেউ সাবস্ক্রাইব করে না, সবাই হচ্ছে সেকুলার মানে হচ্ছে কি আই উইল ডিজোন অল কাইন্ড অফ রিলিজিয়াস অ্যাসোসিয়েশন, ওইটা করে। তো ওরাই ফেমিনিজমকে এখন সামনে নিয়ে যাচ্ছে এবং ওরাই ওনারশিপ। তো এখানের মধ্যে ফেমিনিস্ট আইডিওলজির মধ্যে যেসব জিনিসগুলো ঢুকায় দেওয়া হচ্ছে, ওগুলো অনেকগুলো কম্পোনেন্ট ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। সেই জন্য আমি বলতে পারতেছি না ব্ল্যাঙ্কেটলি যে আমি ফেমিনিস্ট, মানে আমি হিজাবি ফেমিনিস্ট। ওয়েদার আমি ফেমিনিস্ট অর নট উইল ডিপেন্ড ফর মি কোন সিচুয়েশন, হোয়াট আর দ্য ফ্যাক্টস, ওই ক্ষেত্রে আমি ওদের সাথে অ্যালাইন হইতে পারতেছি কি না। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমি হয়তো অ্যালাইন হইতে পারবো না, কারণ আমার লেন্স হচ্ছে গিয়ে আমি ইসলামী ইকুয়ালিটি, ইকুইটি, তারপরে সোশ্যাল জাস্টিস, এগেনস্ট হিউম্যান অপারেশন, এগেনস্ট উইমেন। তো এই সব জিনিসগুলো আমি সাবস্ক্রাইব করব, বাট ফেমিনিজমের ভিতরে যেসব কম্পোনেন্ট ঢুকাই দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেই জিনিস সবকিছুর সাথে আমি সাবস্ক্রাইব করব না। বাট সুমায়া, আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো ইয়োর থটস অ্যাবাউট দিস। অ্যাকচুয়ালি আমার কাছে, আমি সবসময় ট্রাই করি কি, যখন এগুলো নিয়ে কথা হয়, একটু হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশনে যাইতে, বিকজ আমার কাছে মনে হয় হিস্ট্রিটা আন্ডারস্ট্যান্ড না করলে আমরা বুঝবো না যে আমরা এখানে এই মুহূর্তে কি নিয়ে কথা বলছি। সো আমার যেটা মনে হয়েছে যে টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ফেমিনিজম অ্যান্ড ইসলামিক কমিউনিটি কন্ট্রাডিক্ট ইজ বিকজ যখন ফেমিনিজমটা আসছে, জাস্ট লাইক ডেমোক্রেসি, ওকে, ফেমিনিজম বা এইসব ইজম গুলা basically came when with the notion that church and state have to be separated. তো চার্চ অ্যান্ড স্টেট সেপারেশনটা কি? কারণ আমরা জানি যে মানে যারা তখন ডমিনেটিং পাওয়ার ছিল,
প্রোটেস্ট্যান্ট এন্ড খ্রিস্টানরা যারা ছিল, তারা একটা টাইমে চার্চের দিয়ে অনেক বেশি তারা বিউজ করছে মানুষকে। অ্যান্ড ইটস সেড দ্যাট মুসলমানদের জন্য গোল্ডেন এরা তখন ছিল যখন উই কেম ক্লোজার টু আওয়ার গড, যখন কোরআন এবং শারিয়া লটা প্রতিষ্ঠা ছিল, আমরা কিন্তু যে গোল্ডেন এজটা পাই। For Western, their golden age came when they decided to divide the both. যে রিলিজিয়ন হবে তোমার পার্টিকুলার জিনিস, আর স্টেট হবে স্টেটের মধ্যে, and ওইখান থেকে আস্তে আস্তে কিন্তু ডেমোক্রেসি আসছে। তো ফেমিনিজমেরও কিন্তু সেম কাহিনী। আমরা জানি যে উইচ অফ স্যালেম, এই ওয়ার্ডটা, এই স্টোরিটা আমরা জানি না কতজন জানো কিনা, বাট মেয়েরা যারা একটু ডিফারেন্ট থাকতো তাদেরকে উইচ বলে কিন্তু স্যালেমে পুরাই দেওয়া হতো। And Salem was one of the like Mecca of Christian countries. So হিন্দুইজমও তুমি দেখো যে সতীদাহ বা এরকম টাইপের অনেক ইয়া ছিল। আনফর্চুনেটলি ইসলামের মধ্যে যে নাই সেটা না, ইসলাম না, বাট মুসলিমদের মধ্যে অনার কিলিং টাইপেরও কিন্তু এই কনসেপ্ট গুলা ঢুকে গেছে এখন আনফর্চুনেটলি। বাট আমার কথা হচ্ছে যে ফেমিনিজম থেকে কন্ট্রাডিক্টরি আসলো, কারণ যখন তারা ফেমিনিজমটাকে অ্যাপ্রোচ করছিল, ওয়ান অফ দ্য কোর এসেন্স অফ ফেমিনিজম ওয়াজ দ্যাট রিলিজিয়ন আসলে আমাদেরকে অ্যাজ আ উমেন আমাদেরকে সাবঅর্ডিনেট করে রাখতেছে, আমাদেরকে মেয়েদের থেকে ছেলেদের আন্ডারে রাখতেছে। সো উই নিড টু গেট অ্যাওয়ে ফ্রম রিলিজিয়াস বিলিভ অ্যান্ড সি অল অফ আস এস এ হিউম্যান বিং, which by definition is not wrong. But as a Muslim, we don't believe যে ইসলাম আমাদেরকে এরকম করে, রাইট? সো এখানে না আমি ছোট্ট একটু অ্যাড করি, হ্যাঁ, এরপরে continue করিস। আমার কাছে, আমি অন্তত সাউথ এশিয়ান কালচারে যদি দেখি, আমরা কিন্তু এটা সবাই খেয়াল করেছি একদম ছোটবেলা থেকে, যে যেই হাদিসগুলি আহ এখন যেটা শুনি অনেক হাদিসই জাল, যেই হাদিসগুলি মেয়েদেরকে খুব সাবমিসিভ করে রাখা, খুবই মানে একটা ডেরোগেটরি টার্মে নিয়ে যাওয়া, মানে শেষ জামানায় নারীরা এরকম হয়ে যাবে, এই ধরনের ইয়েগুলি, মানে নারী কেন্দ্রিক বিষয়গুলো যেগুলো খুবই ডেরোগেটরি, যেটার মধ্যে অনেক হাদিসই কিন্তু জাল, এটা আমরা এখন জানতে পারতেছি, এটা আমরা সারা জীবনও জানি না এই ছোটবেলা থেকে। এগুলো কেন জানি একটা ভালো প্রমোশন পেয়েছে, এখনো এটাকে পুঁজি করে অনেকেই কিন্তু নারীদের নিয়ে কথা বলতে চায়, হ্যাঁ। কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল, ইভেন মানে খলিফাদের সময়কালেও মেয়েদের প্রেজেন্সটা যদি আমরা সোসাইটিতে দেখি, এটা কিন্তু এক্সপ্লোর করা হয় নাই। এখন ইন্টারনেটের যুগে আমরা অনেক ইন্টারন্যাশনাল স্কলারের কথা শুনি, ইভেন অনেক মানে মহিলা ইন্টারন্যাশনাল স্কলারের কথাও আমরা শুনি, বা আমরা নানান রকম বইপত্র এখন হাতে পাই যেগুলোর আগে অ্যাক্সেস ছিল না, এত ট্রান্সলেশন হতো না। সেখান থেকে কিন্তু এখন আমরা ধীরে ধীরে জানতে পারছি, তারপরেও কিন্তু এটা প্রচার প্রসারটা কম, মানুষ বলে কম এটা, হ্যাঁ, যেহেতু মানুষ পড়ে কম, তো মানুষ যখন বলে, মানুষ এখন শুনে বেশি, মানে ইন্টারনেটের বায়াতে শুনে বেশি। তো মানুষ যদি এটা বলে কম, তাইলে মানুষের কাছে এটা যাবেও কম, হ্যাঁ। কেতাবি ভাষায় হয়তো অনেক কিছু লেখা আছে। সো সাউথ এশিয়ান কালচারে কিন্তু এটা খুবই প্রমিনেন্ট আমার কাছে মনে হয়েছে, যে ইসলামে আছে, কথাটা তো ভুল না, ইসলাম তো আসলেই দিছে, কিন্তু এটা কতদূর সেটা তো প্রচার হয় নাই। এক্স্যাক্টলি। তো এটা আমরা ইনশাল্লাহ ইকুয়ালিটি করতে আরেকটু ডিটেইল বলবো, বাট লেট মি ফিনিশ দিস ওয়ান অ্যাবাউট ইসলাম এন্ড ফেমিনিজম। আমার আন্ডারস্ট্যান্ডিং এ আমার কাছে না, এই যে আমি আসলে লাস্ট কয়েকটা দিন সেদিন একটা ওয়ার্কশপ করলাম, ইটস অ্যাবাউট খিলাফা এন্ড ডেমোক্রেসি, যে ডেমোক্রেসি হালাল নাকি হারাম, ইসলামদের মুসলমানদের জন্য কি অল উই হ্যাভ, এটা আজকে বলবো না, ডোন্ট ওয়ারি ইনটু দ্যাট কন্ট্রোভার্সি এগেইন। বাট ফর মি, ওকে, ইটস গোনা বি কন্ট্রোভার্সিয়াল এগেইন, বাট আই বিলিভ যে ক্যাপিটালিজম বলো, ডেমোক্রেসি বলো, ফেমিনিজম বলো, অল অফ দ্যাট আমরা ইসলামকে এটার সাথে আমরা দিস অর দ্যাট করে ফেলি। আর আমার কাছে এটা রং অ্যাপ্রোচ মনে হয়, যে এগুলা ইজম, অ্যান্ড দিস অ্যাপ্রোচেস ওয়ান সার্টেন এরিয়া অফ সামথিং। বাট আমি তো বিলিভ করি ইসলাম আমার হোল লাইফ, আমার হোল ওয়ার্ল্ড, রাইট? সো একটা, যখন কোনো একটা রুলস এন্ড রেগুলেশন আমরা ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু যেমন ধরো যে আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা জিনিস ইমপ্লিমেন্ট করছে, রাসূলের সুন্নাহ কিন্তু ছিল ওই এরিয়াতে ওই টাইমের কালচারাল প্রিভ্যালেন্ট কি, আর ওইটা যদি শিরক না হয়, ওইটা যদি আমাদের টেনেন্সের সাথে ঝামেলা না করে, ওইটাকে দিয়ে ইসলামটাকে প্র্যাকটিস করা কিন্তু কালচার এক্স্যাক্টলি। ছিল, রাইট? সো আমাদের টাইমে ফেমিনিজমকে আমরা একেবারে ছুঁড়ে এই জন্য ফেলে দিতে পারবো না, আমার কাছে এটাকে কিছুটা নেমোখারামি লাগে, And not অনেস্টলি just দেখো। like নেমুখারামি, not just আমি ওইটাতে যাব না, মানে I'm listening to all of you, and I'm thinking, মানে probably because you know what, যে maybe like I think হচ্ছে যে জেনারেশনাল গ্যাপটা আমাদের মধ্যে,
আই থিঙ্ক, সরি আপা, আমি হচ্ছে না ইয়ে না, go করলাম। ahead, go ahead. হ্যাঁ, বিকজ আই এম থিঙ্কিং যে এগুলো সবগুলোর মধ্যে আমরা দেখতেছি যে হচ্ছে ওয়েস্টে এটা বলা হয়েছে, এই এই জিনিসগুলো হচ্ছে এখন করা হইতেছে। দিস ইজ ওয়াই আই এম নট লাইক কলিং মাই সেলফ আ ফেমিনিস্ট অর সামথিং। ইউ নো হোয়াট, ইফ ইউ গাইজ, মানে যেহেতু আমরা সবাই হলি আমরা পারি আর কি যে নিজেদেরকে না বলতে যে আমি ফেমিনিস্ট না অর সামথিং, বাট আই থিঙ্ক দিস ইজ টাইম, মানে এরকম একটা টাইমে আমরা আছি যে ফেমিনিজমের সংজ্ঞা হোয়াইট উইমেনরা কি বলছে, বা হোয়াইট উইমেনরা হচ্ছে ফার্স্টে কি কি জিনিস নিয়ে হচ্ছে তারা ফেমিনিজম শুরু করছে, দিস ইজ রিয়েলি ইরেলিভেন্ট নাও। কারণ আমরা হচ্ছে মানে ইরেলিভেন্ট নাও, অ্যাকচুয়ালি ইরেলিভেন্টও না, কাইন্ড অফ লাইক অবসলিট। মানে এই জিনিসটা হচ্ছে ইট শুড নট ম্যাটার যে আমার কাছে ফেমিনিজম কি, সেটা নতুন করে রিডিফাইন করাতে ওই দ্যাট শুডন্ট ম্যাটার। কারণ অ্যাগেন ডেমোক্রেসি হচ্ছে চার্চ আর ইয়ের সেপারেশন থেকে আসুক বা না মানে আসছে কিনা, বা হচ্ছে ক্যাপিটালিজম হচ্ছে কি, বা কমিউনিজম হচ্ছে ওইসব জায়গা থেকে আসছে কিনা, এর চেয়ে তো বেশি ইম্পর্টেন্ট যে হলো গিয়া এখন, মানে এখনকার ট্রেন্ড গুলা হচ্ছে কিরকম, যে আমরা আমাদের নতুন ভয়েসটা এই সাউথ এশিয়ান পার্ট থেকে হোক বা আমাদের ব্রাউন কালচার থেকে হোক, এইগুলো থেকে হচ্ছে আমরা কিভাবে রিডিফাইন করতেছি। রাইট, এন্ড এটা হচ্ছে এটা এক্স্যাক্টলি ট্রু। সেখানেও, and সেখানেও হচ্ছে আই উড আর্গিউ যে বাংলাদেশেও যেমন আমরা ফেমিনিস্ট বলতেই হচ্ছে তসলিমা নাসরিন, রাইট? ওয়াই নট নাদিয়া গাজী, ওয়াই নট, মানে Why আমরা not? হইলেও হচ্ছে এক্স্যাক্টলি লাইক আমরা হইলো, আমাকে ইনফ্যাক্ট বলে যে হচ্ছে সফট কোর ফেমিনিস্ট। ওয়াই ইভেন ফেমিনিস্ট সফট কোর কিসের জন্য হওয়া লাগবে? বিকজ ইউ Right. নো হোয়াট, আমরা হচ্ছে মেইন স্ট্রিম না। দ্যাটস দ্য প্রবলেম। মানে যখন আমি হচ্ছে শুনি যে আহ, এই এই জিনিস ফেমিনিজম, হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় যে ও ও, এটা কাইন্ড অফ লাইক রিইনফোর্স করে যে আমরা মেইন স্ট্রিম না, আমাদের আইডিয়া মেইন স্ট্রিম না। তো এটা কাইন্ড অফ লাইক আই আমার ডু বিলিভ ওয়ে আমরা অফ এখনো মেইন রেবেলিয়ন। স্ট্রিম না, নাদিয়া। এটা কিন্তু রং না, বিকজ আমরা মেইন স্ট্রিম না। এই যে এই যে কথা, আমরা এখানে চারজনই কাইন্ড অফ হিজাব পরে আছি, উই আর সিটিং হিয়ার এন্ড উই আর কাইন্ড অফ সামহাউ ডিফেন্ডিং ফেমিনিজম। কবে হয়েছে এই কথাগুলো? মানুষ কখন শুনছে? এরকম কি কখনো হয়েছে? আমরা তো বাইনারি দেখি, সোশ্যাল মিডিয়া বলো, ইয়াতে আমরা বাইনারি দেখি। ইদার সামবডি ইজ ট্রুলি ফেমিনিস্ট উইথ নো religious, sign in them, or they are fully religious and they are like, oh my god, আমার ইসলামই আমাকে সব দিয়ে ফেলছে, আমার দরকার নাই ফেমিনিজমের। আমরা মাঝামাঝি থেকেও বা ওয়াসাত থেকে আমরা আসলেই কবে কথা বলি? তো আমার আমার নিজের কাছেও যেটা কাশফি জানতে চাই, তো আমার কাছে এটা এরকম মনে হয়, বিকজ আমি যেহেতু পলিটিক্যাল হিস্ট্রিকে খুব ভ্যালু করি, আমার কাছে মনে হয় যে আই অ্যাকসেপ্ট অ্যান্ড আই টোটালি অ্যাগ্রি যে ইসলাম হ্যাজ গিভেন মি অল দ্য রাইটস দ্যাটস নিডেড, এবং আমরা এটা নিয়ে ইকুয়ালিটি এবং ইকুয়ালিটির সামনে আর কথা বলবো। বাট আমার এখন আমি যে লাইফটা লিড করতেছি, এই লাইফে আমি এই যে এডুকেশন পাচ্ছি, আমি ভোটিং রাইট পাচ্ছি, আমি আমার হিউম্যান রাইটস গুলা ফেমিনিজম মুভমেন্ট থেকে পাচ্ছি। আমি কিন্তু কোনো একটা ইসলামিক রেভলিউশন কোনো স্কলারের হাত দিয়ে পাই নাই। আই হোপ এটা হ্যাপেন, বাট এই মুহূর্তে কিন্তু এটা হয় নাই। আমার লিভিং এক্সপিরিয়েন্স বলতেছে হোয়াট এভার আই এম এনজয়িং রাইট নাও, মাই ফ্রিডম ওয়াজ সামহাউ বাই প্রোডাক্ট অফ দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম। সো আই ডোন্ট থিঙ্ক আমি এটাকে ফুললি থ্রো আউট করে দিতে পারবো। ইম্যাজিন যে আমাকে ওরা দিল রাইটটা, এন্ড দেন আমি রাইটটা নিয়ে পড়াশোনা করে ডক্টরেট হয়ে এসে ওদেরকে লাথি মারলাম। আমার কাছে এটাকে একটু নেমখারামি মনে হয়। So I accept the, of course, first and second wave of feminism, and I also understand যে টাইমের সাথে আমার আমার মানে ইসলাম আমাকে টাইমের সাথে, আমার ইসলাম উড বি মাই বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্ক থেকে আমি প্রিভিলেন্ট টাইমে আমি কিভাবে করে চলবো সেটা আমার বেঞ্চমার্ক হবে। সো আমার কাছে কখনোই কোনো জিনিসই, কোনো ইজমই কখনোই ফুললি ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি লাগে না। বাট এগেইন যেটা বললো যে আমরা যদি দেখি ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজম যদি আমরা দেখি, ইটস অ্যাকচুয়ালি প্রবলেমেটিক, বিকজ ওরা মানে অ্যাকচুয়ালি আই থিঙ্ক যে যুদ্ধ করতে করতে আইসা একটা টাইমে আসা দে বিকেম লাইক এক্সট্রিম, ওয়ার উই নো যে ফ্রি দ্য নিপল এন্ড অল দোস মুভমেন্ট, যে ঝামেলাগুলা করা শুরু করলাম, আমরা কখনো এটাতে সাবস্ক্রাইব করতে পারবো না। রাইট? আমরা এটার বিরুদ্ধেও যেমন কথা বলবো, কিন্তু এটার সাথে আমি ফুললি আমি ফেমিনিজমকে আউটস্টোর করে দিলে এটা আমার কাছে মনে হয় আই অ্যাম অ্যাকচুয়ালি কাইন্ড অফ বিং আনগ্রেটফুল।
দ্যাটস মি। সো আর কারো কিছু এটাতে বলার আছে, নাহলে আমরা ইকুয়ালিটি এবং ইকুয়ালিটির কনসেপ্টে একটু কথা বলে আমরা ইনশাল্লাহ ক্লোজারে চলে যাবো। নাই, গো আহেড, ইটস আ ক্লাস। আর আপনি যেটা বলছেন আমি ওটার সাথে একমত যে এটা খুব মানে এলিটিস্টের মতো দেখাচ্ছে যে ওদের থেকে আমরা বেনিফিট গুলা নিয়ে বসে বসে আর না না এই জিনিসটা ভালো না ওই জিনিসটা ভালো না এরকম করতেছি। তো যেটা মনে হচ্ছে আমার কাছে, হ্যাঁ, ফোর্থ মুভমেন্ট থার্ড মুভমেন্ট মানে কিছু কম্পোনেন্ট থাকতে পারে যেটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু ফেমিনিস্ট মুভমেন্ট আমাদেরকে অনেক কিছু পাইয়ে দিয়েছে। এটা আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। যেমন ধরেন কানাডার মধ্যে যখন মানে কেউ স্পিচ দেওয়া শুরু করে, মানে দে হ্যাভ টু ডু লাইক আ ল্যান্ড অ্যাকনলেজমেন্ট ইয়ে, যে হ্যাঁ আমরা ইন্ডিজিনাস কমিউনিটি থেকে এটা পেয়েছি, আমরা কোএক্সিস্ট করি পিসফুলি এবং এরকম। তো মানে ইটস সর্ট লাইক হ্যাঁ মানে ওয়েভ টু দেম যে হ্যাঁ তোমরা আমাদেরকে অনেক কিছু দিয়েছো যেটার বেনিফিট আমরা মডার্ন টাইমে পাচ্ছি। কিন্তু স্টেটিং দ্যাট, ওই যে আমি যেটা বললাম যে ফ্যাক্ট টু ফ্যাক্ট এখন এখন রাইট নাও ভেরি করছে যে আমি সবকিছুর সাথে একমত কিনা। রাইট। বা টেকিং আওয়ার লেসন ফ্রম দ্যাট, আমরা সামনে আগানোর সময় যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের ভয়েসটাকে আরো জোরালো করতে হবে, যে মানে উইমেন রাইট নিয়ে, অপারেশন এগেনস্ট উইমেন, এইসবকে যাতে আমরা থ্রাট করতে পারি। বা ডিজিটাল স্পেসে উইমেনদেরকে যেরকম বুলি করা হচ্ছে বা রাইট যেমন তোর, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, যে মানে এক্স্যাক্টলি। মহিলারা দাঁড়ালে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে ফেলা হচ্ছে, হ্যাঁ, মানে পলিটিক্যাল স্ফিয়ারে বলেন যেখানে বলেন। তো ওখানে আমাদের আমাদের মনে হয় যে অ্যাজ মুসলিমস উই শুড অলসো স্ট্রেংথেন আওয়ার ভয়েস। মানে এখানে জাস্ট একটা স্পেকটেটর হিসেবে বসে থাকার কোনো অপরচুনিটি নেই, মানে উই শুড টেক আওয়ার লেসন ফ্রম দ্যাট। রাইট, এক্স্যাক্টলি। সো আমরা একটু কনক্লুশনে তো আমরা এখানে ইয়াতে চলে, এখানে হ্যাঁ। লাস্ট একটু আমি বলি যে এই যে আমরা যারা হিজাব করি বা আমরা চেষ্টা করি যে ইসলামটাকে যতটুকু প্র্যাকটিস করতে, এই মানুষগুলি উইমেন রাইটস নিয়ে কম কথা বলে নাকি স্ক্রিনে কম আসে নাকি? রাইট। এটা এটা একটা ধোঁয়াশা। হ্যাঁ, এটা দুটা কারণ আছে। একটা হচ্ছে যে আমরা যখন দেখি যে নারী অধিকার নিয়ে খুব সোচ্চার, আমরা যাদেরকে ফেমিনিস্ট সকল মানে এভাবে বলতেছি আর কি, যাদেরকে বলি, এদেরকে যে সুমাইয়া যেটা বললো না, যে তাদেরকে দেখলে মনে হবে যে না, তাদের মধ্যে ধর্মের কোনো সাইন্স সিগন্যাল কিছু নাই। হ্যাঁ, এরকম একটা পার্ট আমরা ওনাদেরকে দেখি যে কথা বলতে। আবার আমরা যখন হিজাবিরা বলতেছি তখন কিন্তু এরকমও হচ্ছে যে আমাদের ঘরানার মানুষেরই আমাদেরকে স্ট্যাব করতেছে। রাইট। আমরা যে এসে কথাটা বলবো, প্রপারটাও যে বলবো, আজকে খুবই প্রমিনেন্ট একটা মহিলা কেন্দ্রিক হাদিসকে এখন যদি একদম ব্যাখ্যা দিয়ে সবকিছু দিয়েও বলা হয় যে এটা এটা ছিল একটা জাল হাদিস বা এটার পিছনের ব্যাখ্যাটা আসলে এরকম, সেখানেও কিন্তু আমাকে অনেকগুলো গালি খেতে হবে। হুম। তো ওইটাই বলছিলাম যে আমরা আহ কতটুকু একনলেজড আসলে এটা নিয়ে বলতে, মানে আমরা যারা হিজাব পড়ি তারা কতটুকু একনলেজড এই বিষয়ে কথা বলতে। সো এটাও আমার কাছে মনে হয় যে একটা বিবেচনার বিষয় হতে পারে। এইটাই আমরা এই এই পুরো সবগুলোকে গুছায় লাস্টে যেটা আনি, যে আমরা সবাই জানি যে এখন একটা ইভেন্ট, আমি যারা শুনতেছে তারা হয়তো অনেকে ব্যাকগ্রাউন্ড জানে না, যেমন আমি পিএইচডি করছি জেন্ডার স্টাডিজ নিয়ে, রাইট। আর বৃষ্টিও ইকুইটি নিয়ে ইয়া করছে। তো আমি যখন শুরু করি 2020-তে, তখন মেয়েদের কনসেপ্ট, এবং বাই দ্য টাইম আমি আসতেছি, আমি আই ক্যান সি যে অলরেডি জেন্ডার স্টাডিজেও একাডেমিক লাইফ ইয়াতে একটা শিফট হচ্ছে, যেখানে মেয়েদের ফেমিনিন ক্যারেক্টার গুলাকে আলাদা করে রেকগনাইজ করে ওদেরকে ওদের মতো করে ট্রিট করার একটা নতুন ওয়েভ শুরু হয়েছে। আগে যেটা ছিল যে সাকসেস মানে হচ্ছে একটা একটা কাইন্ড অফ স্ট্যান্ডার্ড, উইচ ইউজুয়ালি ইজ আ স্ট্যান্ডার্ড অ্যাচিভ বাই আ ম্যান, অ্যান্ড দেন একটা ওয়ামেনের সাকসেস হচ্ছে ও যখন এই মেনের স্ট্যান্ডার্ডটাকে রিচ করতে পারে। ওইখান থেকে এখন যেমন ধরো তুমি যদি একটা সাকসেসফুল বিজনেস ওম্যান হতে চাও, তাহলে তুমি কত ঘন্টা অফিসে কাজ করতেছো, তুমি কত বাইরে কাজ করতে পারতেছো, তুমি এই করতে পারতেছো কেন, মানে আমি বুঝতে পারতেছি যে যে কোনো ক্যারিয়ার ফিল্ডে বা যে কোনো ফিল্ডে সাকসেসফুলের স্ট্যান্ডার্ডটা আসলে একটা মেনের আকারে নেওয়া হয়। অ্যান্ড দেন ওমেনরা যদি ওইটাকে রিচ করতে পারে, দেন শি ইজ সামহাউ ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসফুল। ওই জায়গা থেকে কিন্তু এখন শিফট হচ্ছে, বিকজ আমরা জানি যে একটা প্রবলেম এখন কিন্তু ওই যে বার্থ রেট কমে যাচ্ছে বা সোশ্যাল ইয়াগুলো হচ্ছে, যার কারণে কেন, কারণ এটা খুবই মজার ব্যাপার, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আমরা মুসলিমরা এগুলো এগুলো বলি, যে হ্যাঁ মেয়েদের ইয়া এটা যেটা, কিন্তু আই এম সো সারপ্রাইজ টু সি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোর মধ্যে এটা এত বেশি কনসার্ন, যে ওরা মানে ফেমিনিটিকে ব্যাক করানোর জন্য এবং মানে মাদারলি ইনস্টিংক্ট ব্যাক করানোর জন্য এখন একদম ইয়া পর্যায়ে মানে গভর্নমেন্ট পর্যায়ে পলিসি ক্রিয়েট করতেছে।
যেখানে ও যদি একটা জব করে, মানে এরকম একটা অবস্থা এখন, যে ওরা যদি একটা জব করে, একটা ডে কেয়ারে বাচ্চাকে দিয়ে ওর জব করতে ওর বেশি খরচ, কিন্তু ও যদি স্টে অ্যাট হোম মাম হয় তাহলে ও বেশি আর্ন করবে স্টেটের কাছ থেকে। মানে ওরা এতটাই ডেসপারেট হয়ে গেছে এখন মা গুলাকে মা বানানোর জন্য, যে দে আর অ্যাকচুয়ালি রিভার্সিং ইট। এবং মোস্ট ওমেন, আমি এটা নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি দেখতেছিলাম, and most women are choosing motherhood not because they want to be a stay-at-home mom, because but that's economically more benefiting them right now. So imagine the shift that's happening, and that's where we come to discuss যে এই যে ইকুয়ালিটি কি আমাদের কনসেপ্ট না ইকুইটি কনসেপ্ট, এটার মধ্যে ডিফারেন্স কি, প্লাস বাংলাদেশের পার্সপেক্টিভে হোয়াট ডাজ দ্যাট মিন। তো ইকুয়ালিটি এবং ইকুইটির কনসেপ্টটা যেহেতু বৃষ্টি এটা নিয়ে পড়াশোনা করছে, ও মানে আই থিঙ্ক হায়ার স্টাডিজও এটার উপর করার চেষ্টা করবে নাকি, কি প্ল্যান আছে যাই হোক, কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি একাডেমিকলি স্টাডিং দিস কনসেপ্ট, রাইট? কিছুটা না, অনেক বেশি না, কিছুটা। নেক্সটেও যেটা আছে সেটা হয়তো কিছুটা ওই জেন্ডার পার্সপেক্টিভই হবে। আমার তো আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স, কিন্তু ওইটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু জায়গা এই জিনিসগুলো চলেই আসে, ইকুয়ালিটি ইকুইটি স্পেশালি ফাইন্যান্সিয়াল জায়গাগুলোতে এগুলো চলেই আসে আর কি। সো হয়তো হতে পারে যে ইনশাল্লাহ স্পেশালাইজেশন ওখানে যদি করতে পারি নেক্সটে। আচ্ছা, ইকুয়ালিটি ইকুইটির ক্ষেত্রে প্রথম যে কথাটা বলছিলাম যে ইসলামিক পার্সপেক্টিভে ইটস আ ভেরি নাইস ব্লেন্ড। হ্যাঁ, কিন্তু আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, আমরা দেখি এক রেডিকাল সবসময় ইকুয়ালিটির কথা বলে, আর এক রেডিকাল সবসময় ইকুইটির কথা বলে। কিন্তু প্রয়োজন কিন্তু দুইটাই। আচ্ছা, আমি যদি একদম বেসিক নিডস এর কথা বলি, মানে একদম হচ্ছে ইউএন থেকে যেটা বলা হয়েছে, যে ইউনাইটেড নেশনস থেকে বেসিক নিডস কি কি পাঁচটা বলা হয়েছে, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আম, এই জিনিসগুলোকে বেসিক নিডস হিসাবে বলা হয়েছে। আচ্ছা, এখানে কি ইকুইটির জায়গা আছে? এখানে তো ইকুয়ালিটি হবে, প্রত্যেকটা মানুষের দরকার, তাই না? আচ্ছা, তাহলে ইকুয়ালিটির কিন্তু প্রয়োজন আছে, ইকুইটিরও প্রয়োজন আছে, কিন্তু এই দুটাকে কেন যেন আমাদের সোসাইটিকে কেউ পাশাপাশি দেখতে পারে না। মানে এই দুইটা যেন দুইটা শত্রু। ইকুয়ালিটির কথা যে বলবে সে হচ্ছে ইকুইটির শত্রু, ইকুইটি যে বলবে সে হচ্ছে ইকুয়ালিটির শত্রু। এখন এইটা আমরা কিভাবে বুঝবো যে কোথায় ইকুয়ালিটি প্রয়োজন, কোথায় ইকুইটি প্রয়োজন? এটা পার্সপেক্টিভ। যখন একটা মানুষের বেসিক নিড নিয়ে আমি কথা বলবো, সেটাও কিন্তু সময়ের সাথে সাথে পাল্টায়। সেটা সেটা কিন্তু 1400 বছর আগে একরকম ছিল, তার আগে আর এক রকম ছিল। সেটা পর্যায়ক্রমে মানুষের বেসিক নিডস গুলি কিন্তু একটু বইলাই ঝামেলা করে দিলে যে 14 বছর একরকম ছিল, এখন এটা এখন different। একটা তো কন্ট্রোভার্সি ডিল করে ছেড়ে দিতে পারে আর কি। হ্যাঁ। তো এইটা পর্যায়ক্রমে চেঞ্জ হয়েছে না, এটা কেন বললাম, একটা সময় ছিল ট্রাইবাল সময়, এখন হয়ে গেছে ধীরে ধীরে স্টেট, সবই স্টেট হয়ে গেছে, হুম হুম যেখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো হুম এখানে কিন্তু কোথায় কোথায় আমার রাইটসটা ইকুয়াল হবে, এইটা পরিষ্কারভাবে বলাও প্রয়োজন, জানাও প্রয়োজন। আর ইকুইটির ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে আম, আমরা যদি নারী পুরুষ এভাবে চিন্তা করি, দুজনের ফিজিক্যাল স্ট্রাকচার, মানসিক স্ট্রাকচারে ডিফারেন্স আছে, এবং এই ডিফারেন্সটাই কেউ কারো চাইতে ছোট না, হুম কেউ কারো চাইতে সুপেরিয়রও না, কেউ কারো চাইতে ইনফেরিয়রও না। দিস ইজ জাস্ট টু টাইপ, মানে দুইটা টাইপ এখানে। ঠিক আছে, এখন ওই দুইটা টাইপ অনুযায়ী তাদের সেই টাইপের দায়িত্ব কর্তব্য, নেচারালি যে দায়িত্ব কর্তব্য আছে সেই অনুযায়ী সেখানে কিছু ইকুইটির বিষয়ে কাজ করে। নারীদের ক্ষেত্রেও কাজ করে। নারীদের পিরিয়ড হয়, তারা প্রেগন্যান্ট হয়, তাদের বাচ্চাকে ব্রেস্ট ফিড করাইতে হয়, ওটা তো পুরুষকে আল্লাহ সেই ইয়াগুলো দেয় নাই, মানে সেই ব্লেসিংস তাই নাই। গুলো দেয় নাই। তাহলে সেই জায়গায় তার কিছু ন্যায্যতার জায়গা আছে। তো এই দুইটা জিনিসকে হচ্ছে পার্সপেক্টিভ ওয়াইজ আমাদের ডিফাইন করা উচিত। এটা এজ আ হোল একটা টপিক না যে ইকুইটি ইয়া করতে আসছে আরেকজন, ইকুয়ালিটি করতে আসছে আরেকজন। এই জিনিসগুলো বুঝতে হবে। এবং দুই র্যাডিক্যাল এইটা নিয়ে এটাকে পুঁজি করে আমার কাছে মনে হয়। হুম হ্যাঁ, কিভাবে পুঁজি করে? যেমন ইকুয়ালিটির ক্ষেত্রে যেটা আমি ধরে নিচ্ছি যে খুব র্যাডিক্যাল ফেমিনিস্ট যারা সব ক্ষেত্রেই ইকুয়ালিটি চায়, সেখানে কোথায় না একটা মানে পুরুষকে সাবস্ক্রাইব করার একটা বিষয় আছে, যে পুরুষ হইতে পারলে আমি জাতে উঠবো, পুরুষ হইতে পারলে, পুরুষের মতো এইটা এইটা করতে পারলে তাহলে হচ্ছে আমার, আমি হচ্ছে আমিও সুপেরিয়র হয়ে যাব, আমিও হুম অনেক পাওয়ারফুল হয়ে যাব, এরকম একটা বিষয় আছে। তাহলে তাহলে আমার কাছে, ওদের কাছে হচ্ছে সবকিছুতে ইকুয়ালিটি লাগে। তো এইটা আমার কাছে মনে হয় যে এটা একটা খুব মানে কি বলবো, একটা ছোট্ট একটা বাউন্ডারি।
এটার হুম হুম। বাইরে এ করা যায় না। এবং এখানে এখানে কিন্তু পুরুষকেই আলটিমেটলি সুপেরিয়র ভাবা হয়, কারণ ওই যে ওইরকম হইতে পারলে, এটা দিস ইজ দি স্ট্যান্ডার্ড, এরকম হইতে পারলে আমি এরকম হবো। আর ইকুইটি নিয়ে যারা কথা বলে, মূলত ইসলামিক ঘরানায় যারা কথা বলে যে শুধুমাত্র ইকুইটি নিয়ে বলে, তারা খুব সেট অফ কয়েকটা অধিকারের কথা বলে ওটুকুতেই খালাস। ওই কয়টা জিনিসে এক্সাম্পল দেন। ন্যায্যতা আছে, যেটা খুবই ছোট একটা সেট অফ, কি বলবো, যে হাতে গোনা কয়েকটা জিনিস ওনারা বলতে পারেন, তাত্ত্বিক কিছু কথা বলতে পারেন যে কোরআনে বলে দিছে এভাবে নারীদের এভাবে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। নারীদের সম্মান, মর্যাদা, ইকুইটি, এটা বাস্তব জীবনে কতটুকু হচ্ছে এটা ওনারা ডেটা দিয়ে বলতে পারবেন না। এটা ওনারা এখনকার স্টেট পলিসি অনুযায়ী বলতে পারবেন না। আমি খুব একটা এমনি একটা এক্সাম্পল দেই। সেই দিন আমি ইয়ে শুনছিলাম, আহ দুজন স্কলারের পলিগেমি নিয়ে দুজন স্কলারের বক্তব্য শুনছিলাম। একজন আমাদের দেশীয় স্কলার, নাম না বলি, আমারে গালি দিয়ে শেষ করে ফেলবে সবাই, এজন্য আর নাম না বলি। আর আরেকজন হচ্ছে ওনাকে ইন্টারন্যাশনাল স্কলারই বলা যায়। উনি ইয়াতে মানে আমরা যেটা দেখি যে ওয়েস্টে যে স্কলাররা থাকেন, আমাদের এই সাউথ এশিয়ান স্কলাররাও কিন্তু ওয়েস্টে ওনারা ইন্টারন্যাশনাল লেভেলে পড়াশোনা করে সেই লেভেলের একটা এক্সপ্লেনেশন দিতে পারে। আমি দুজনের বক্তব্যই শুনলাম পলিগেমি নিয়ে। আমি দেখলাম যিনি ইন্টারন্যাশনাল স্কলার, উনি এই পুরো পলিগেমির হিস্ট্রিটা বললেন, যে তখন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ট্রাইবাল ব্যবস্থাটা কেমন ছিল, সেই অনুপাতে মেয়েরা আসলে মেয়েদের অবস্থানটা কেমন ছিল, তখন পলিগ্যামির প্রয়োজনীয়তাটা কেমন ছিল, এরকম অনেকগুলো ওই সময় থেকে শুরু করে এখনকার সময় হিসাবে এই পলিগ্যামি পার্সপেক্টিভটা কিভাবে কিভাবে চেঞ্জ হয়েছে, তখনের প্রয়োজনীয়তা আর এখনের প্রয়োজনীয়তা সেম কিনা, কতটুকু, এটা ডেমোগ্রাফিক ভাবে হোক, কালচারাল কালচারালি আমরা যদি চিন্তা করি সেভাবে হোক, একটা সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছে। এবং নানান রকম এক্সপ্লেনেশনও আসছে, খলিফাদের যুগেও কেমন হয়েছে, এই জিনিসগুলো কিভাবে প্র্যাকটিস হয়েছে সেগুলো আসছে। কিন্তু আমি আনফর্চুনেটলি সাউথ এশিয়ান যার কথা শুনলাম, ওনার কথাটা খুবই লিমিটেড আকারেই শুনলাম। নিয়ম ওরা আছে, একটু স্পিরিচুয়ালি বলতে চেষ্টা করে। অধিকার ইয়া, আছে, দিয়ে দিতে হবে, এইটাই। এটার রাইট। ইম্প্যাক্ট কি, এইটা নেওয়ার মতো অবস্থায় আছে কিনা, হুম। এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন আসে না। এই জন্য আমার কাছে মনে হয় যে যেহেতু আমি সাউথ এশিয়ান, হুম আমি বাংলাদেশি, এই জন্য এই সাইডের কথাটা বলতে আমার বেশি মানে আমি বেশি পছন্দ করি আর কি। যে ইকুইটি বিষয়টাও অনেক বিস্তারিত একটা বিষয়, ইকুয়ালিটি বিষয়টাও অনেক বিস্তারিত বিষয়। এইটা ওই যে র্যাডিক্যাল দুইজন যখন এগুলা নিয়ে কথা বলে, আদতে এটার কোনো সলিউশন আসে না, এটার কোনো হেলদি ব্লেন্ডিংও আসে না। তো এই জন্য আমার কাছে মনে হয় দুটারই প্রয়োজন আছে, এবং দুটাকেই আমরা হেলদি ওয়েতে কিন্তু সেট করতে পারি। এক্স্যাক্টলি। এটার সাথে আমি মনে হয় কিছু প্র্যাকটিক্যাল আমাদের বাংলাদেশের ইয়াতে আইডিয়া করি। আমি কাশ্মীর সাথে আই থিঙ্ক আমরা কিছুদিন আগে ডিভোর্স অ্যান্ড ইয়া নিয়ে কথা বলতেছিলাম যে বাংলাদেশের লতে যে সারিয়া ল প্রতিষ্ঠিত, কিন্তু সেই সারিয়া লটার মধ্যে কিন্তু আসলে কি সারিয়া ল এতটাই রেস্ট্রিক্টেড কিনা। যেমন অনেক ক্ষেত্রেই মেয়েদের, মানে ইউ আর টকিং অ্যাবাউট, আই থিঙ্ক ইউ আর টকিং অ্যাবাউট এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবং কেস ওয়াইফ কেস করতে পারবে না কিন্তু হাজবেন্ড কেস করতে পারবে, রাইট? এরকম একটা ইস্যু নিয়ে আমরা কথা বলতেছিলাম, রাইট কাশ্মীর? অ্যাডাল্টারি। হ্যাঁ, অ্যাডাল্ট্রি, রাইট। অ্যাডাল্টারি মানে এখানের মধ্যে ওয়াইফকে হচ্ছে গিয়ে একটা পজিশনের ক্রাইটেরিয়ার ভিতরে ফেলে বলছে যে ওয়াইফ যদি অ্যাডাল্টারি করে হুম। তাহলে লোকটা ওইটার এগেনস্টে কেস করতে পারবে কার এগেনস্টে, ওয়াইফ যার সাথে অ্যাডাল্টারি করছে তার এগেনস্টে, এরকম একটা ইস্যু ছিল। ওয়াও। সো ডু ইউ থিঙ্ক যে আমরা একটু প্র্যাকটিক্যাল আসি? So, বৃষ্টি কিন্তু বারবার এই কথাটা বলতেছে যে আমরা যারা মুসলিমরা বলতেছি যে ঠিক আছে আমরা আমাদের ফেমিনিজমের দরকার নাই, আমরা ইসলামটাকে প্র্যাকটিস করি, কিন্তু আদতে ইন ফিল্ড এটা আসলে ইমপ্লিমেন্টেশনটা কি অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন অফ ইসলাম হচ্ছে? আর যদি না হয়, আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলতে পারতেছি না? না, বিরুদ্ধে অনেকগুলো কোয়েশ্চেন। একটা হচ্ছে গিয়ে এটা কি প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে না, কারণ যেরকম আমি ফেমিনিজমের কথাই বললাম, আবার ইসলামের মধ্যে কিন্তু আম, একটা প্রিজম আছে, যেমন কেউ অনেক বেশি মানে একদম লিটারেলিস্ট, যে যে আমরা এটা লেখা আছে আমরা এটাই করব, অথবা যেটুকু হুম লেখা আছে কোরআন শরীফে, হাদিস শরীফে, সুন্নাহর মধ্যে এর চেয়ে আরো একটু বেশি প্র্যাকটিস করে।
মানে মানে ইয়ে করার জন্য আরো রিগোরাস। হ্যাঁ, আবার গ্রাম বাংলার দিক দিয়ে চলে গেলে তো ওটার ইমপ্লিমেন্টেশন আরো কঠোর ভাবে হয়, মানে ওরা একটা সারিয়ে ফলো করে, যেটাই মানে আমাদের দেশের লর মধ্যেও ইনকর্পোরেট না। ওরা ওগুলো ফলো করে, যেমন ধরেন অ্যাডাল্টারি করে ধরা পড়লে আমি মেরে ফেলবো বা স্টোনিং করব, ওইটা এখন এখন তো ক্রিমিনাল লর আন্ডারে তো প্রহিবিটেড। আর এরকমও হইতে পারে। তো ইসলামের মধ্যেও কিন্তু অনেকগুলো ভার্সন আছে, যে মানে এক্সট্রিম ভার্সন, আবার মধ্যপন্থার ভার্সন আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, হ্যাঁ আমাদের এটা মধ্যম পন্থায় থেকে একটা ব্যালেন্স খুঁজতে হবে, যে যেখানে আমরা কন্ট্রাডিক্ট করব না রিলিজনের সাথে, আবার এট দ্য সেম টাইম আমাদের ফেমিনিজম থেকে বলেন বা ধরেন কি ইকুয়ালিটি থেকে বলেন বা ইকুইটি থেকে বলেন বা হিউম্যান রাইটস পার্সপেক্টিভ থেকে, ওগুলো থেকে সোচ্চার করতে হবে যে অপারেশন যাতে না হয়ে যায়। মানে কোনো হুম, একটা, মানে ইসলামের কথা বলতেছে আন্ডার দ্য আমব্রেলা অফ ইসলাম, কোন একটা প্র্যাকটিস ওরা নিয়ে আসতেছে যেটা হিউম্যান রাইটস এর এগেনস্টে যাচ্ছে, বেসিক হিউম্যান রাইটস এর এগেনস্টে, জাস্ট বিকজ দে আর ইউজিং দ্য লেবেল ইসলাম, এটা যাতে না হয়। তো এটার এগেনস্টে আমরা কি করতে পারি? এটার এগেনস্টে হচ্ছে কি, অফকোর্স ধর্ম নিয়ে নলেজ অনেক বাড়াতে হবে, ধর্ম নিয়ে চর্চা অনেক বাড়াতে হবে, যাতে এক্সট্রিমিস্টরা যাতে ফ্লোর না পেয়ে যায়, বা যারা রাইট। আমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, ফান্ডামেন্টালিস্ট আর এক্সট্রিমিস্ট এটা বাংলাদেশের মধ্যে কিন্তু সেম দেখানো হয়। ইভেন ইন্ডিয়া যখন বাংলাদেশকে এখন কভার করছে, ওরা কিন্তু বলছে ইউনুস ইসলামিক ফান্ডামেন্টালিস্ট। তারপর বাংলাদেশে এখন ফান্ডামেন্টালিস্টরা উপরে উঠে যাচ্ছে। ফান্ডামেন্টালিস্ট দে আর ফলোইং দ্য ফান্ডামেন্টালস অফ এ রিলিজন। দ্যাট শুডন্ট বি আ প্রবলেম টু ইউ। হোয়াট শুড বি আ প্রবলেম টু ইউ? যদি কেউ এক্সট্রিম দিকে চলে যায় আর ওটা ধরেন গিয়ে মানে মানবাধিকার লঙ্ঘন করে, মানবাধিকার লঙ্ঘন রাইট। করে, ওইটা আপনার দেখতে হবে। তো সেখান থেকে আমার মনে হয় যে শামদুল হান্নান নানা যিনি আমার মেন্টর ছিলেন, উনি সবসময় বলতেন যে লেখাপড়া, পড়া লেখা, ডায়ালগ, দাওয়াত বা এসব নিয়ে লেখালেখি করা, মানে নলেজটা ওভারঅল বাড়াইতে হবে। মানে বিভিন্ন রাইট। ইনস্টিটিউশন দিয়ে বলেন বা ইন্ডিভিজুয়ালি আমরা করতে করতে হবে। আবার ইনস্টিটিউশন, যে মুসলিমদের যে ইনস্টিটিউশন গুলো আছে যেগুলো ভেঙে গিয়েছিল এক টাইমে, ওইটা আমাদেরকে আবার উঠাতে হবে, যাতে এই চর্চাটা বাড়ে, ডায়ালগ গুলা যাতে বাড়ে। আর কিছু ব্যাপার আছে যখন গিয়ে আপনি কিছু নিয়ে কথা বললে এটা ট্যাবু হিসেবে ইয়ে হয়, দেখা হয়, বুঝছেন? মানে ধরেন গিয়ে আপনি ওমেন রাইটস নিয়ে কথা বলতে চাচ্ছেন বা একটা হাদিস নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছেন, যে এটা কি অথেন্টিক, এটা এটা মানে চেইনটা কি, বা হাদিস নিয়ে কথা বলে এত বড় সাহস, এই করে সে করে, তাহলে ভাই মানে মানুষ শিখবে কিভাবে? উসুলাল ফিক খালি স্কলাররা প্র্যাকটিস করবে আর কেউ দেখবে না? সেটা তো না, আমাদের সবারই তো জেনারেল নলেজটা দরকার, যে এই কোরআন যে আসে, মনোপলি সুন্নাহ অফ আসে। নলেজ আমরা করে ফেলছি, রাইট, একটা মনোপলি করে ফেলছি। এক্স্যাক্টলি, এখানেও একটা প্রিভিলেজ একটা আইডিয়া আছে, এগুলো স্কলাররা চিন্তা করবে, স্কলাররা বলবে, এগুলো আমরা কেন করবো? আমরা নামাজ রোজা করবো, জাকাত সদকা করবো, এরপরে আমাদের আর কিছু করার দরকার নেই। ওই জিনিসটা থেকে ভেঙে আসতে হবে। আর এগুলো নিয়ে কথা না বললে তো যাবে না, কেমনে যাবে বলেন? আর এখানে না একটা বহির্বিদ ছোট্ট নিয়ে মজার মজার জিনিস বলি, হ্যাঁ কাশ্মীর শেষ করো তারপরে বলতেছি, বলো। হ্যাঁ ওইটা, না না আপু, অলমোস্ট ডান। মানে এই যে ও যেটা বললো না যে এটা নিয়ে স্কলাররা কথা বলবে এরকম, তা আমার মনে পড়ে যে নাইনটিজ এর সময় যখন বাংলা সিনেমাগুলি হইতো না, আমি মাঝে মাঝে মানে এন্টারটেইনমেন্টের, নিজে এন্টারটেইন হওয়ার জন্য মাঝে মাঝে দেখি। ওখানে না খুব কমন একটা ডায়লগ ছিল যে শাবানা টাইপ মানুষদের, মানে বা হুম। নায়িকাদের ওই ক্যারেক্টার গুলির একটা কমন ডায়লগ ছিল, স্বামীর পায়ের নিচে নিচে স্ত্রীর দেহ। এটা ওয়াইডলি ইউজ হইতো নাইনটিজ এর বাংলা সিনেমায়, এটা একটা ওয়াইড ভাবে ইউজ, প্রায় প্রত্যেকটা সিনেমাতেই লক্ষ্মী বউ বা লক্ষ্মী পার্টনার, যে মানে মহিলা পার্টনার, তার জন্য এটা ছিল একটা কমন জিনিস। আচ্ছা এখন যখন এই ডায়লগ গুলি প্রচার হয়েছে, সিনেমাগুলি গ্রাম বাংলার মানুষরা দেখতো, মফস্বলের মানুষরা দেখতো, বা আম, আমাদের সোসাইটির একটা শ্রেণীর কাছে খুব পপুলার ছিল, তারা, তাদের কি মানে আসলে এত পড়াশোনা করে এটা ডিবাং করা সম্ভব? না, ওরা শাবানাদের টাইমের ভিডিও গুলো কিন্তু শুধু এখন যেমন বাংলা সিনেমা একটা একটু ইয়া টাইপ একটা অনলি একটা শ্রেণীর মানুষ দেখে, শাবানারা যখন ইয়া করতো তখন কিন্তু ইভেন হায়ার মিডল ক্লাসের মানুষরাও হ্যাঁ দেখতো। হ্যাঁ হ্যাঁ দেখতো। তো এটা আর কি বলতেছিলাম যে কিন্তু তখন যে এত ওয়াইড স্প্রেড ভাবে এই ডায়লগটা ব্যবহার হইতো, এটা বাংলাদেশের কয়জন স্কলার একদম প্রটেস্ট করে ডিমান্ড করছিল। না, তারা তো এটা কারণ কি ইয়া করছে, ম্যানিফেস্ট করছে। দরকার নাই তো, হ্যাঁ, ওরা ডিমান্ড করতে এটা কোনো তো দরকার ডিবাং নাই, করে না, এটা যে একটা ভুল ইফ ইট সার্ভস মেসেজ, দেম প্রপারলি। মাথায় এটা পেয়েছে, যে হ্যাঁ এটা তো আরো ভালো খানিকভাবে তাদের জন্য, পার্টি অসম্ভব একটা গড়গড়টা। ভুল মেসেজ, এটা কয়জন স্কলার দায়িত্ব নিয়ে হুম। মিডিয়াতে হোক পেপারে লিখিত ভাবে হোক যে এটা
মফস্বলের সাধারণ মানুষ যাদের শিক্ষাগত যোগ্যতা কম, যারা শুনে যতটুকু শুনে ওটাতেই বিশ্বাস করে, সরল মানুষ, এদের কাছে একটা ইসলামের নামে ভুল মেসেজ দেওয়া ওরা তো হচ্ছে। ওরা তো কয়জন মুভি গেছিল? দেখে না। ও হ্যাঁ। ওরা তো মুভি দেখে না। কি আমাদের হয়েছে? সাথে এটা হোয়াট একটা হ্যাপেন? এটা একটা পার্সপেক্টিভ, হ্যাঁ। আর একটা যেটা, আমি যদিও মানে লয়ের মানুষ না, কিন্তু আমার কিছু দেখা কেসেস আমি একটু বলি, যে এই যে এখন কিছু কিছু, আমি ওনাদেরকে স্কলার, পুরুষের পলিগ্যামির রাইট আছে। সে চারটা, যে মানে পারমিশন ছাড়াই যে কোনো সময় চারটা চাইলে সে যে কোনো সময় বিয়ে করতে পারে, হ্যাঁ। এখন এইটার রিয়ালিটিটা কি আমি বলি। আমার দেখা, আমার কাছেরই অনেক মানুষ আছে যে যেহেতু হাজবেন্ডের সেকেন্ড বিয়ে করতে পারমিশন লাগে না, তো সে কি করতেছে, সে তার মতো বিয়ে করে ফেলতেছে। সে কিন্তু দেনমোহর দিয়ে প্রথম বউটাকে ডিভোর্সও দিচ্ছে না, দায়িত্বও নিচ্ছে না, দায়িত্বও নিচ্ছে না, ফার্স্ট জনকে অ্যাবান্ডন করে ফেলে রাখছে, হ্যাঁ। আবার ডিভোর্স দিতে তো সে বাধ্য না, সে তো একাধিক বিয়ে করতেই পারে, সে তো একাধিক বউ রাখতেই পারে। এখন সে জাস্টিস করতেছে কিনা এইটাকে দেখবে, এইটা কোন ল দেখবে, হ্যাঁ। এইটা কিন্তু অহরহ হচ্ছে, যে যেই পুরুষ হয়তো আলটিমেটলি অ্যাডাল্ট্রেশনে আছে, তারপরে সে একটা বিয়ে করলো, তার কাছে একদম জাস্টিফাইডই আছে যে আমি তো একাধিক বিয়ে করতে পারি, কিন্তু সে আগের বউকে অ্যাবান্ডন পুরাই ইয়ে করে ফেলছে, তার দায়িত্ব নিচ্ছে না, কিছুই নিচ্ছে না, হ্যাঁ। এখন ঠিক আছে, এটাও আমি বুঝলাম যে বাংলাদেশে এখনো কিছু কিছু মানুষ আছে যারা দ্বিতীয় বউ বা তৃতীয় বউ তিনজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে, সেটাও আমি বুঝলাম। সেটার সংখ্যা কয়টা? আর এই যে মেয়েগুলিকে ফার্স্ট ওয়াইফ হিসাবে অ্যাবান্ডন করে দেওয়া হচ্ছে, ডিভোর্সও দেওয়া হচ্ছে না, দায়িত্বও নেওয়া হচ্ছে না, ঝুলিয়ে রাখা হইতেছে। আবার মেয়েটা তো ডিভোর্স না পাইলে সেকেন্ড আর একটা বিয়ে করতে পারবে না, সে ডিভোর্স পেলে আর একটা বিয়ে করতে পারবে। এই ডিসপিউটটা কে সলভ করবে? তাহলে মেয়েদের যদি ডিভোর্সের রাইট না থাকে, যেটা এখন বলতে চাওয়া হয় আর কি, তাহলে সেই মেয়ে কি করবে? তাকে তো দায়িত্বও নিচ্ছে না, ডিভোর্সও দিচ্ছে না, সে তাহলে আরেকটা, মেয়েটা তো আরেকটা কাউকেও বিয়ে করতে পারতেছে না। এটা রিয়ালিটিটা কি? হ্যাঁ। তো এইটাই বলছিলাম যে রিয়ালিটিতে বিষয়টা কেমন। আমি খুব মজার একটা জিনিস আমি কিছুদিন আগে জানতে পারছি। আমি অন্য একটা টপিকে ইয়াসির কাদির একটা লেকচার শুনতেছিলাম, ওই যে যেটা বললাম যে ইয়াসির কাদি বা এই ধরনের স্কলার যারা, ওনারা দেখা যায় যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে শুরু করে নানান পার্সপেক্টিভে কিভাবে কিভাবে চেঞ্জ হয়েছে, বা সময়ের, ওই সময়ের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেটার জন্য কোন নিয়ম নীতিগুলো নেওয়া হয়েছে স্টেটের জন্য, এগুলোর বিশাল একটা ডিসক্রিপশন উনি দিচ্ছিল। এবং উনি একটা পর্যায়ে বলছিল যে আফ্রিকান একজন স্কলার, আমার নাম মনে নাই তাই আমি নামটা বলতে পারছি না এখন, উনি বলছিল এটা, যে একজন আফ্রিকান স্কলার এটাও বলছে যে যদি স্টেট দেখে যে হাজবেন্ডের, মানে হাজবেন্ডকে যদি একটা সুপ্রিম পাওয়ার দেওয়া হয় ওয়াইফের ওপর, এবং হাজবেন্ড সেটাকে অধিকতর ক্ষেত্রে এক্সপ্লয়েট করে, তাহলে স্টেট তার কাছ থেকে সেই পাওয়ারটা কেড়ে নিতে পারবে। এটা সারিয়া ওয়াইজি পারবে, হ্যাঁ। ইসলামিক ভাবেই বলা হচ্ছে কথাটা, যে সারিয়া, কারণ এটা যদি এক্সপ্লয়টেশন লেভেলে চলে যায়, তখন কিন্তু স্টেট এই পাওয়ারটা তার হাত থেকে কেড়ে নিতে পারবে, স্টেটের সেই এখতিয়ার আছে। এবং সেটা খালিফাদের যুগেও কিন্তু কিছু কিছু পার্সপেক্টিভে এভাবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তো এই জন্য আমি বারবার ওই রিয়ালিটিতে ফিরে আসতেছি, হ্যাঁ। রিয়ালিটি মেনে নিতে পারতেছি না, সরি, মাইনা নিতে পারতেছি না রিয়ালিটি, এই জন্য রিয়ালিটিতে ফিরে আসতেছি। এটা রিয়ালিটিটা কি? 1 মিনিট বলি। আর এটা হচ্ছে কি, এটার এগেনস্ট সেফগার্ড হিসেবে কিন্তু বাংলাদেশের মধ্যে আছে যে বাংলাদেশের যে ল, সেখানে বলা আছে যে আপনার পারমিশন নিতে হবে ওয়াইফের থেকে। এই জন্য লোকগুলা কি করে, মানে রিটেন একটা পারমিশন নেওয়ার চেষ্টা করে, নইলে তো এটা অ্যাকশনেবল। যদি সেকেন্ড বিয়ে করে বউয়ের পারমিশন ছাড়া, মানে লিখিত, তাহলে সে কেস করতে পারবে। এটা একটা, এবং এটার ইন্টারভিন যে করে স্টেট ল যে আছে, মানে পলিগেমির এগেনস্ট স্টেট ল কেন, তাহলে কেন পারমিশন নিতে হবে যেখানে বলা আছে পারমিশন নেওয়ার দরকার নেই? ইটস টু সেফগার্ড দ্য উইমেন্স ইন্টারেস্ট, মানে যেহেতু এটা অপারেশনের দিকে চলে যায় সেখানে এটা লেজিটিমেট, মানে এখানে স্টেট ইন্টারভেনশন ইজ লেজিটিমেট। ওইটা এক ধাপ আগে যদি আপনি ওয়েস্টার্ন দেশগুলোতে যান, আমি কানাডিয়ান ল এর ব্যাকগ্রাউন্ডটা পড়তেছিলাম, এখানে তো পলিগামি অ্যালাউড না। তো এখানের মধ্যে বলা আছে যে ইভেন, তাহলে এখানে তুমি যদি ইসলামিক ফ্যামিলি ল, যদি তুমি শারিয়া ল যদি ফলো করতে চাও, তাহলে ক্যানাডিয়ান ল কেন তোমাকে মানা করবে যে না তুমি একটার বেশি ইয়ে করতে পারবে না, বিয়ে করতে পারবে না? সেটাও এই জন্য যে উইমেন রাইটস এক্সপ্লয়টেশন হয়, সেই জন্য। যেহেতু তুমি পার্সোনালি পার্সন টু পার্সন তুমি এটা দেখতে পারবে না, মানে ম্যান গুলো জাস্টিস করতেছে কিনা। এখানের মধ্যে স্টেট ইন্টারভিন করে, মানে অফকোর্স স্কলারসরা উইল বি এবল টু, মানে আমি এখানের মধ্যে অপিনিয়ন ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, বাট দিস ইজ হোয়াট আই
থট অ্যাবাউট দ্য এন্টায়ার পার্সপেক্টিভ, যে ওখানে স্টেট যে ইন্টারভেন করছে ল দিয়ে যে ইটস নট অ্যালাউড ইজ টু প্রোটেক্ট দ্য উইমেন। রাইট। সো আই থট দ্যাট ওয়াজ ওকে। Yeah, that's good. But even I think যারা ঝামেলা করার, হ্যাঁ, প্রবলেম হচ্ছে কি যে ওমেন রাইটটাকে একটা মানে এটাকে কাইন্ড অফ ট্যাবু দেখা, এবং টু আন্ডার তখন ওরা কি করে, তখন ওরা ইসলামটাকে সেটা যত রকম রুলস রেগুলেশন থাকুক না কেন, দে ক্যান অলওয়েজ মেক ইট গো অ্যারাউন্ড। তো এখানে যে যখন স্টেট নিয়ে আমরা কথা বলতেছি, এখানে ইন্ডিভিজুয়াল মুসলিম উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য সেম থিং, যেটা বৃষ্টি একদম প্রথম দিকে বলছে এবং কাশফি এখন বলতেছে, যে ইন্ডিভিজুয়ালি হাউ মাচ আর উই অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট। কারণ নাহলে তো যারা আছে সেটা শুধু কিন্তু ছেলেরা না, মেয়েরাও কিন্তু ইসলামের নাম দিয়ে মেয়েদেরকে এক্সপ্লয়েট করতেছে। এটা যে শুধুমাত্র ছেলেরা করতেছে এটা না, এই যে শাশুড়িরা এ, মানে কাইন্ড অফ শ্বশুর বাড়ির এক্সপ্লয়টেশন গুলিকে একসেপ্ট করাটাও তাদের ইয়ার মতো হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আমি আই থিঙ্ক উই ক্যান কাম টু অ্যান কনক্লুশন। নাদিয়া, তোমার কোনো ওভারঅল কনক্লুশন আছে কিনা, এন্ড দেন উই ক্যান কনক্লুড না, ইনশাআল্লাহ। আই আই গেস লাইক যেহেতু হচ্ছে শেষের দিকে আসছে, আমি কয়েকটা মানে একদম ফার্স্ট থেকে না, মানে আই গেস হচ্ছে মাল্টিপল ওয়েভস থেকে শুরু করি আর কি। জাস্ট অল্প কিছু করে জাস্ট আমার ইনপুট গুলো বলবো। অ্যাগেন এখানে হচ্ছে আমি আবার ডিফার করব। আমি অ্যাজ এ জেনজি অথবা হচ্ছে 20 সামথিং ইয়াং ওমেন, আমি হচ্ছে আহ, আহ, যদি বলি যে আমি ফেমিনিজমের কোন ওয়েভ থেকে বেনিফিটেড হয়েছি, আমি বলবো যে আমি থার্ড অ্যান্ড ফোর্থ ওয়েভ থেকেই বেনিফিটেড হয়েছি। ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়েভ কিন্তু হচ্ছে দে ডিড নট লাইক কি বলে আমাদের জন্য হচ্ছে করে নাই, ঠিক আছে। ওইটা কিন্তু ছিল তোমার হচ্ছে ফার্স্ট অ্যান্ড এখানে একটু ইয়া করি, কারণ ওকে, হ্যাঁ আমি ফার্স্ট এটা বলি। সেকেন্ড থার্ড অ্যান্ড ফার্স্ট ফোর্থটা সেকেন্ড, আসলে কেমনে, ফার্স্টটা যদি বেসিকটা না এনে দিত আর কি। ওকে ওকে, ফার্স্টটা তো হিউম্যান, আমাদেরকে তো হিউম্যান হিসেবেই ধরা হচ্ছিল না। লেটস ডিকনস্ট্রাক্ট দ্যাট। হ্যাঁ, মানে ওইটা ওইটা হচ্ছে আর কি আমি বলি। অ্যাগেন আমি তো হচ্ছে ওই ওই টাইমের না, ঠিক আছে, বা আমি ওই টাইমের না যেই টাইমে হচ্ছে মেয়েদেরকে হিউম্যান হিসেবে আর কি রিকগনাইজ করা হতো না, তাই না। আমি যেই হিস্টোরি পড়ে আসছি, আমি হচ্ছে বাংলাদেশের হিস্টোরি, ইফ ইউ লাইক থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ হিস্টোরি, ফর মি পার্সোনালি ইট স্টার্টস এট 1947, ঠিক আছে। উই হ্যাড সাফরেজ, আমাদের হচ্ছে ভোটিং রাইট ছিল, মহিলাদের ভোটিং রাইট ছিল 1947-এ। ইট ওয়াজ নট অ্যান ইস্যু। বাংলাদেশি মহিলাদের কখনো ভোটিং রাইট ছিল না, এটা হচ্ছে কখনো আমাদের ইস্যু ছিল না। যেটা যেটা ওয়াজ লাইক ফার্স্ট মুভমেন্ট, সেকেন্ড মুভমেন্টের হচ্ছে যেই ইয়াগুলা, মোটামুটি সবসময় আমাদের হচ্ছে ইকুয়াল পে, যদি মানে ইয়া হিসেবে মানে পজিশন বেসিসে ছিল, ঠিক আছে। এন্ড মোটামুটি সবসময় হচ্ছে আমাদের ম্যাটারনিটি লিভ এগুলা মানে কাইন্ড অফ ইন্টিগ্রেটেড ছিল আমাদের। আমাদের যেখানে যেখানে প্রবলেম হয়েছে সেগুলো হচ্ছে সেক্সুয়াল মিসকন্ডাক্ট, বা হচ্ছে নুয়ান্স কতগুলা জায়গা ইকুয়াল যে বলা হইতেছে, বা হলে যে সেগুলো কতটুকু ফ্যাসিলিটেট করা হয়েছে, এইসব জায়গায় হচ্ছে আমি প্রবলেম একাডেমিক দেখে ভাবে আসছি। কোভার্ট তো কোভার্ট মেসোজিনিস বলা হয়, কোভার্ট মিসোজিনি। covert exactly, like, and in fact, as a hijabi feminist অথবা as a hijabi Muslim woman, ওইটাতে হচ্ছে আমি মানে ইনক্লুডেড হয়েছি কিন্তু থার্ড অথবা ফোর্থ মুভমেন্টের মাধ্যমে। প্রত্যেকটা ওয়েভেই হচ্ছে কোনো না কোনো সেকেন্ড মুভমেন্টে হোক বা থার্ড মুভমেন্টে হোক, কোনোটা কোনো সময় হচ্ছে এলএসডি খাওয়া হয়েছে, কোনো সময় হচ্ছে ব্রা পুরানো হয়েছে, কোনো সময় এরকম অনেক কিছুই করা হয়েছে। And you know what? It is like more of a কি বলে এটাকে? It's just এটা জাস্ট মানে ক্লিক ছিল। ইটস মানে যদি আমরা এজেন্ডা দেখি, ইট ওয়াজ নট দ্য এজেন্ডা। দ্য কাইন্ড অফ এজেন্ডা ওয়াজ হচ্ছে যেমন থার্ড আর ফোর্থ মুভমেন্টের যে এজেন্ডা, সেটা হচ্ছে যে ইনক্লুসিভিটি, বা হচ্ছে আহ, এক এক মানে জেন্ডার ভিত্তিক তো আছে, সেটার সাথে হচ্ছে রেসিজম কিভাবে ওভারল্যাপ হইতেছে, বা প্রত্যেকটা হচ্ছে কমিউনিটির মেয়েরা কিভাবে ইনক্লুড, এটা হাউস ওয়াইফ হোক, ওয়ার্কিং ওমেন হোক, বা ওয়ার্কিং ওমেনের মধ্যেও হলিগা যে পজিশন গুলো আছে সেগুলা কিভাবে, ওগুলা কিন্তু থার্ড আর ফোর্থ ওয়েভেই কথাবার্তা হয়েছে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মানে আমার পার্সপেক্টিভটা যদি আপনি চিন্তা করেন, আমি হচ্ছে আই হ্যাভ গ্রোন আপ উইথ থিঙ্কিং যে হচ্ছে আমাদের সবসময়ই ভোটিং রাইট ছিল। কারণ যখন আমি মানে ইসলামের দিকে তাকাই, মহিলারা হচ্ছে বাইয়াত দিছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত দিছে, খলিফাদেরকেও বায়াত দিছে, সো ইট ওয়াজন্ট আ কনসার্ন ফর মি। হ্যাঁ, বাংলাদেশের জন্য হচ্ছে আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার পর থেকে হচ্ছে উই অলওয়েজ হ্যাড দ্য ভোটিং রাইটস। যে যে রাইটস গুলো এর পরে মানে ওগুলাই তো ফার্স্ট আর সেকেন্ড ওয়েভে তো এটাই মানে মেইন প্রবলেম ছিল, তাই না? ফার্স্টে হচ্ছে ফার্স্ট ওয়েভে প্রবলেম ছিল হচ্ছে মানে অনেক কিছুই আছে, বাট কোর প্রবলেমটা ছিল যে ওদের ভোটিং রাইটটা ছিল না। এবং হচ্ছে কি বলে রাইট টু প্রপার্টি কিছুই ছিল না, ভোটিং রাইটস ছিল না, রাইট টু প্রপার্টি ছিল না। ভোটিং রাইট ছিল না, প্রপার্টি রাইট ছিল না। ইট ওয়াজ নট আ প্রবলেম ফর আস। সেকেন্ডে হচ্ছে যেটা ছিল যে ওলিগা লাইক ওই যে ওয়ার্ক ফোর্স, সেকেন্ড ওয়েভটা কাইন্ড অফ লাইক ওই যে মানে সাবারবান মিডল ক্লাস ওয়ার্ল্ড ওয়ারের পর। হাউস ওয়াইফ। হ্যাঁ। হ্যাঁ, ওদের হচ্ছে প্রবলেম ছিল। আহ, সেটা ওই যে বাংলাদেশের কথা যদি বলতে চাই, মানে আমি আপনাদের সবগুলা অ্যান্সার হচ্ছে একসাথে দিতেছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলা যায়, এখন হচ্ছে এখানে মাল্টিপল ওয়েভস একসাথে চলতেছে। এটা হ্যাঁ, হচ্ছে আমাদের মানে প্রবলেম বলি বা হচ্ছে আমাদের বিউটি বলি, যেটাই হোক না কিসের জন্য দ্যাটস ট্রু। মাল্টিপল ওয়েভস একসাথে হচ্ছে চলতেছে। সেটার জন্য আহ, সেটা কিভাবে হ্যান্ডেল করব ওইটার জন্য আমি যেটা পার্সোনালি বিলিভ করি, ইকুয়ালিটি। যে এখন মানে আমাদের আমাদের ক্ষেত্রে আর কি বলা হয়েছে, আমি এটা ছোটবেলা থেকে শুনে আসছি, উই ওয়ান্ট ইকুইটি নট ইকুয়ালিটি। যেটা আবার বৃষ্টি আপু ডিবাঙ্ক করছে যে উই নিড বোথ ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি। বাট অ্যাজ এ পার্সন মাইসেলফ, অ্যাজ আ মানে ওমেন মাইসেলফ, আমি হচ্ছে জাস্ট ফোকাস করতে চাইতেছি ইকুয়ালিটি, বিকজ ইকুইটি ইজ টু মি অ্যান এক্সটেনশন অফ ইকুয়ালিটি। হুম। আর ইকুইটি এখানে ইকুইটি খুবই নুয়ান্সড। ইকুয়ালিটি যেমন হচ্ছে লাইক কংক্রিট, এখনো ইকুইটি হচ্ছে খুবই নুয়ান্সড। ওইটা কারা ঠিক করতেছে তাদের উপর হচ্ছে এখনো আমাদের মতন ইয়াং ওমেনদের ফেইথ কংক্রিট হয় নাই টু সে যে হচ্ছে না উই ওয়ান্ট ইকুইটি। কারণ তারা হচ্ছে ইকুইটি, ইসলামিস্টরা ইকুইটি দিয়ে এক এক জিনিস নিয়ে আসেন। এবং দেখা যায় যে হচ্ছে আমরা যাদেরকে শাহবাগী বলি বা অন্যান্য পলিসি মেকারদের বলি, তারা আবার ইকুইটি দিয়ে হচ্ছে একদম লাইক ফরেন কান্ট্রির জিনিস নিয়ে আসে, যেটা আমাদের ক্ষেত্রে নাও হইতে পারে, তাই না? উই নিড আওয়ার পলিসিস টু ফর আস, আমাদের জন্য, যেইখানে স্টেক হোল্ডার আমার মতন মেয়েরাও থাকবে, যারা আমার মতন মেয়ে না তারাও থাকবে, কারণ বাংলাদেশে যারা যারা আছে তাদের সবার পার্টিসিপেশনের মাধ্যমেই এটা হবে। অ্যান্ড দ্যাট ডোর ওপেন বাই ইকুয়ালিটি। ওইটা আসে হচ্ছে ইকুয়ালিটি থেকে। তো আমার জাস্ট কনসার্ন, আমি যার সাথে কথা বলবো, ডাজ হি রিকগনাইজ মি অ্যাজ এন ইকুয়াল পার্সন, হুম, হুম, নাকি হুম। তারা হচ্ছে আমাকে সেকেন্ড জেন্ডার দেখে, যেটা আমার মেইন কনসার্ন, যে সেকেন্ড জেন্ডার হিসেবে আমাকে দেখতেছে কিনা। তো আর হচ্ছে আপু লাস্টে হচ্ছে কি বলছিলেন, আমি পুরাটার মধ্যে হচ্ছে কনক্লুশনের জন্য কি বলা হ্যাঁ, না, যাবে? এটাই আমরা বেসিক কনক্লুশনে আসছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে হোয়াট হ্যাঁ, আওয়ার তো স্ট্যান্ড শুড বি, বাট পার্সপেক্টিভ আই থিঙ্ক হচ্ছে এটা মোরালেস চলে আসছে। হ্যাঁ, নাদিয়া বলো। more, yes. So this is my concern, my take, যে আমি যে সামনের যে মানুষটা কথা বলতেছি, কারণ সিমেন্টিক্স নিয়ে না অনেক কথা হয়েছে। আর যারা এই সিমেন্টিক্স গুলো বানাইছে, দে ডু নট লুক লাইক মি, দে ডু নট মানে খুবই রিসেন্টলি হচ্ছে ইভেন হিজাবি আহ, আমরা যারা আছি ডিসকোর্সে হচ্ছে আমরা ইভেন ইনক্লুডেডও ছিলাম না, ইভেন বাংলাদেশেও, তাই না? হুম, হুম, তো হুম, আমি হুম। হচ্ছে দেখতে চাইতেছি আমার সামনে যে মানুষটা বসে আছে, সে কি হচ্ছে আমাকে ইকুয়াল হিসেবে দেখতেছে কিনা। সে যদি হ্যাঁ, ছেলে হয়, সে কি হচ্ছে আমাকে মেয়ে হিসেবে তার ইকুয়াল পার্সন হিসেবে দেখতেছে কিনা, নট লাইক হচ্ছে তার কোয়ালিটিস বা তার কোয়ালিফিকেশন বা আমার কোয়ালিফিকেশন, এগুলো তো ম্যাচ করবে না, তাই না? অথবা যে হচ্ছে মহিলাটা বসে আছে, যে আমার হিউম্যান রাইটস নিয়ে আমার ওমেন রাইটস নিয়ে কাজ করবে, সেও আমাকে ইকুয়াল হিসেবে দেখতেছে কিনা। দিস ইজ মাই কনসার্ন। তো রাইট। দিস ইজ ওয়্যার মাই ফেমিনিজম লাইজ। এন্ড এই কারণেই হচ্ছে মানে আমি হিজাবি ফেমিনিস্ট হিসেবে এই কাজগুলোই করতে চাই। আই এগ্রি। কিছু বলবা কাশ্মীর? না, ওকে। আর আই থিঙ্ক বৃষ্টি এই কথাটা বলছিল, আমরা তো এক্সাম্পলস দিলাম, বাট উই ক্যান কনক্লুড অলওয়েজ উইথ দ্যাট যে নাদিয়া এবং বৃষ্টির যেটা আই থিঙ্ক এটা আমাদের কনক্লুশনের মেইন ইয়া চলে আসে, সেটা হচ্ছে এক, যে ইকুয়ালিটি এমন একটা জায়গা, এটা একটা বেসিক জায়গা আমাদের থাকতে হবে। এটা ওখানে অ্যাজ এ হিউম্যান আমরা কি করতেছি, রাইট? আর ইকুইটির ব্যাপারে যেটা নাদিয়া বলতেছিল, এবং ইটস রিয়েলি ট্রু, যে বাংলাদেশে অনেকগুলো ওয়েভ একসাথে কিন্তু, যেমন সেকেন্ড ওয়েভ ওয়াজ, ফার্স্ট ওয়েভ ওয়াজ অ্যাবাউট কি বলে প্রপার্টি রাইট, আর আমরা কিন্তু এখনো
বাংলাদেশে মেয়েদের প্রপার্টি রাইট নিয়ে স্টিল স্ট্রাগল করতেছি। সো সেম টাইমে আমি আমার ফোর্থ ওয়েভটাকেও যেভাবে করে করতেছি, আমি আবার আমার ওয়ার্কিং প্লেসে, আবার সোসাইটিতে এসে কিন্তু আমি আমার ফার্স্ট যে ওয়েভটা আছে আমাদের প্রপার্টি রাইট, এখন ওটা নিয়েও কিন্তু আমাদের যুদ্ধ চলতেছে। আসলে বাংলাদেশ খুবই মিক্স একটা জায়গা। বাট এই যে সেম কথা যে ইকুইটি, হু উইল ডিফাইন ইকুইটি, দ্যাট শুড বি আস, দোজ যাদের আসলেই লাইফে এটা এফেক্ট করে। সো উই শুড কনক্লুড ইট দ্য সেম থিং যে আমরা যদি চাই হিউম্যান রাইটস এবং নিয়ে কাজ করতে, আমরা যদি চাই যে ইকুইটি নিয়ে কাজ করতে, কারেক্ট নিয়ে কাজ করতে, there is no way we can give the powers to people who can exploit it. Power should be in our hand, and it comes with education, it comes with speaking up, and it's come with activism. So hopefully আমাদের আজকের আড্ডাটা সামহাও আপনাকে যদি একটু ইন্সপায়ার করে থাকে, সেটা ছোট করে আপনার ফ্যামিলিতে হওয়া থেকে হোক, থেকে বড় যেখানে আপনি যেখানে কথা বলতে চাবেন সেখানে সাহস হওয়াতে হোক, it's all about us talking about us having our right ourselves, not other people dictate what we should and we should not do. Thank you everyone. Assalamu alaikum.